বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে। বাসর রাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য দেখিনি, এবং আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও নেই। নিজের প্রিয় বান্ধবীর এমন জটিল স্বীকারোক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল আশা। তোর শ্বশুর শাশুড়ি এই নিয়ে কিছু বলেনি? কি বলবে? শিমু প্রশ্নের বদলে প্রশ্ন করায় কিছুটা রুষ্ট হলো আশা। মেয়েটা চিরকালই এমন, কখনো কোনো কিছু পরিষ্কার করে বলে না। দেখ শিমু, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমি এইসব কিছুই জানি না আশা। লোকটাকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখতে পেয়েছিলাম। তুই তো জানিস ঘরোয়াভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আমরা একে অপরকে যেখানে ভালো করে চিনতাম না, সেখানে ঝামেলা কেমন করে হবে বলতো? তুই আঙ্কেল আন্টিকে এই ব্যাপারে কিছু বলিসনি? না, এখনো কিছু বলিনি। বিয়ের পরে ফিরুনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমাকে নিয়ে যায়। শাশুড়ি বাবাকে জানাই হঠাৎ কাজ পড়ে যাওয়ায় সাফওয়ান বিদেশ গেছে, আসতে কিছুদিন সময় লাগবে। তুই তবু কেন তাদের সত্যিটা বলছিস না শিমু? আমাদের আর্থিক অবস্থা তোর জানা আশা। এখন আমি যদি বাড়িতে ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে। ওর থেকে আমি বেশ আছি, 2 বেলা ভালো খাবার পোশাক সবই তো পাচ্ছি। কার সাথে কথা বলছো বৌমা? শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় শিমু। আশাকে রাখছি বলে কল কেটে দিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। না আম্মা, তেমন কারোর সাথে না। ও ভালো, তো শোনো, তোমাকে যেটা বলতে এসেছি সেটা শোনো। আয়ান আজকে দুবাই থেকে ফিরবে, তাই আমি চাচ্ছি আমি আর তুমি মিলে নিজের হাতে কিছু রান্না করব। যেহেতু ও তোমার ছোট দেবর, তুমি পারবে? জি আম্মা। লাইলা ছেলের বউয়ের কথায় প্রসন্ন হয়ে চলে গেলেন। আয়ানকে শিমু কখনো বাস্তবে দেখেনি। 2-1বার তার ননদ অনিকা আয়ানকে দেখিয়েছে ছবিতে, আর ভিডিও কলে একবার কথা হয়েছে। শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে আয়ান, তাই সে বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় সে সেখানে উপস্থিত ছিল না। ব্যাস, আয়ানের ব্যাপারে সে এতটুকুই জানে। শিবু তার কোমর পর্যন্ত চুল হাত খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটল। যাওয়ার পথে তার দাদি শাশুড়ি রাজিয়া বেগমের সাথে দেখা হলো। মহিলা যদিও শিমুকে খুব একটা পছন্দ করে না, তবুও শ্রদ্ধার খাতিরে শিমু তাকে জিজ্ঞেস করলো, দাদি আপনার কি কিছু লাগবে? রাজিয়া বেগম মুখ কালো করে বললেন, আমার কিছু দরকার নেই, তবে দেখো স্বামীকে পটাইতে না পেরে দেবরকে পুটিও না। মহিলার কথা শুনে এক মুহূর্তেই অন্তর বিষিয়ে উঠল শিমুর। কতটা নিচু মানসিকতা তার সেটাও শিমু বুঝতে পারল। রাজিয়া বেগম বিয়ের পরের দিন থেকে কোনো অজানা কারণে তাকে সব সময় কটু কথা শোনায়। নিজের কষ্টকে নিজের বুকেই মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল শিমু। শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল তার, তাই কাজ শেষে ফ্রেশ হতে সে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল সে। প্রায় 30 মিনিট নিয়ে গোসল সেরে মাগরিবের নামাজ পড়ে কিছু বই পড়ছিল শিমু। ভাবি, ভাবি, দ্রুত আমার সাথে নিচে চলো, দেখো কে এসেছে। অনিকার কথায় দ্রুত জায়নামাজ ভাঁজ করে অনিকার সাথে নিচে এলো শিমু। যদিও সে জানতো আজকে তার দেবর আসার কথা, কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হলো সে। অস্পষ্ট স্বরে বলল, সাফওয়ান। পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠল। চারিদিকে গুমুট পরিস্থিতি বিদ্যমান। সকল নিস্তব্ধতাকে ভেঙে দাদি দৌড়ে চলে গেল তার 2 আদরের নাতিদের কাছে। এমনিতে এই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারে না, কিন্তু তার আদরের নাতিদের দেখলে তার যেন 10 বছর বয়স কমে যায়। সাফু, আমার কই ছিলি পরের মায়ার জন্য? তুই কেন বাড়ি ছাড়বি? আবারও রাজিয়ার কথায় শিমুর মন তিক্ত হলো। সাফওয়ানের চলে যাওয়ার পিছনে সে তো দায়ী নয়, তবে প্রতিবার তাকে কেন দায়ী দেয় এই মহিলা? শিমুর শ্বশুর শান্ত দৃষ্টিতে 2 ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কাল সকাল 10টায় তোমাদের সাথে কথা বলবো। শিবুর শ্বশুর আলতাফ শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি, তাই তিনি এই জটিল পরিস্থিতি সামাল দেবার জন্য কিছুটা সময় নিলেন। আলতাফ তার কথা শেষ করে নিজের কক্ষে চলে গেলেন। লাইলা বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্বিত, কিন্তু সাফওয়ান ক্লান্ত থাকায় কিছুই বললেন না। তার ছেলে যতই অপরাধ করুক না কেন, শিমুর নিজেকে এখানে বড্ড বেমানান লাগছে। তার তথাকথিত স্বামী তার দিকে এই
পর্যন্ত একবারের জন্যেও তাকায়নি। আয়ান শিমুর অস্বস্তি কিছুটা আন্দাজ করে। ভাবি, আপনি দূরে দাঁড়িয়ে আসতেন কেন? বাইরের পাশে এসে দাঁড়ান। যদিও আয়ান শিমুর অস্বস্তি কমানোর জন্য বলেছিল, কিন্তু শিমুর মাঝে অস্বস্তি কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল। রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বাঁকিয়ে বলল, ও যে মেয়ে স্বামীর কদরই তো বুঝে না, ও কি কইরা স্বামীরে দরদ করব। লাইলা শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আপনার নাতে সেই রকম কদর দেবার স্বামী না। অন্যের মেয়ের জন্য নিজের ছেলেরে কথা শুনাইও না লায়লা। আপনিও নিজের নাতির দোষ ঢাকতে আসবেন না। আয়ান, তোর ভাইকে নিয়ে ঘরে যা। আয়ান সাফওয়ানকে নিয়ে ঘরে চলে গেল। শিমু দেখল তার পাথরের মতো স্বামী তার পাশ কাটিয়ে চলে যাওয়া। কথা বলা তো দূর, একবার নিজের বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত। শিমুর চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল, নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। সে তার স্বামীর কক্ষে থাকে না, ইচ্ছে করেই থাকে না। যে মানুষটার প্রতি তার কোনো অধিকার নেই, তার ঘরের প্রতি অধিকার দেখিয়ে কী লাভ? শিমু খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো নিজের কমতি খুঁজতে। মাথার খোপা খুলে দিতেই কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে শিমু নিজেকে প্রশ্ন করলো, কি লাভ এই রূপগুণ দিয়ে? সেই রূপে আর গুণে স্বামীকেই মুগ্ধ করতে পারলাম না। নিজের সাথে কথা বলতে বলতেই শিমু হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। চোখ দুটোতে অশ্রুকণার ঝর্ণা শুরু হলো। বরফ যেমন পানির ফোঁটার আকারে ভূপৃষ্ঠে পানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তেমনি শিমুর বুকে যত অভিমান ছিল সব পানির ফোঁটার আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। সাফওয়ান দীর্ঘ সময় শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হতেই বিছানায় বসে থাকা বোনের দিকে নজর পড়ল। অনিকা ভাইয়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভাইয়া, তুমি আসবে বলে না যে? সারপ্রাইজ দিলাম। নিজের কথা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে শুরু করলো। অনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইকে উদ্দেশ্য করে বলল, কাকে ভাইয়া? সাফওয়ান এবার বোনের মাথায় জোরে কাটটা মারল। অনার্স পড়ুয়া ছাত্রী যে এত গাদি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। ভাবিও তো অনার্সে পড়ে। সাফওয়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। কোন ভাবি? অনিকা ভীষণ মজা পেল। সেও অনুরূপভাবে ভাইয়ে মাথায় গাট্টা মেরে বলল, অফিসের বস যে এত বোকা হয় সেটা তো তোমাকে না দেখলে জানতেই পারতাম না। তুমি এত বড় কথা যে নিজের বউ কোন ইয়ারে পড়ে সেটাই জানো না। নিজের বাক্য সমাপ্ত করে অনিকা দ্রুত ভাইয়ের কক্ষ ত্যাগ করলো। সাফওয়ান এবার হাতের টাওয়াল নামিয়ে টি টেবিলের ওপর রাখলো। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার। একটা দীর্ঘ রাত কেটে গিয়ে নতুন একটি সকাল হয়। সেই সকাল কারো জন্য সুখ আনন্দ বয়ে আনে, আবার কারো জন্য আনে বিষাদ আর মর্মপীড়া। সকালে উঠে নির্দিষ্ট সময় সালাত আদায় করে নিজের কাছে লেগে পড়েছে শিমু। সঙ্গে বাড়ির কাছের বুয়া রহিমা খালা আর শাশুড়ি লাইলা বেগমও আছেন। লাইলা আর রহিমা গল্পে মশগুল হয়ে আছে। শিমু টুকটাক তাদের কথা শুনছে আর কাজ করছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে রান্নাঘরে আগমন হয় রাজিয়া বেগমের। শিমু এই বাড়িতে বউ হয়ে আসার পরে রান্নাঘরে এই মহিলাকে বলতে গেলে আসতেই দেখেনি। কারণ শিমু যতটুকু জানে রাজিয়া বেগম আগুনের তাপ মোটেও সহ্য করতে পারে না, তার নাকি মাথা ব্যথা করে। শিমুর অবাক হওয়া দেখে রাজিয়া বেগম শিমুর দিকে ঘুরে মুখ বাঁকালো। এই মেয়েটাকে তার শুরু থেকেই পছন্দ না। কত ইচ্ছে ছিল নাতির জন্য নিজের পছন্দ মতো স্মার্ট একটা মেয়েকে নাতবউ করে আনবে, কিন্তু এই মেয়ে তার উল্টে ধার্মিক এবং সাদামাটা প্রকৃতির একটি মেয়ে। রাজিয়া বেগম শিমুকে ঠেলে সরিয়ে দেখলো কি কি রান্না হচ্ছে। মোটামুটি 4-5 পদ তৈরি হয়েছে, তবুও সে প্রসন্ন হলেন না। লায়লা, আরো 2-1 পদ করো তো আমার নাতিদের, এই কটা পদ দিয়ে কি আর খাওয়া হবে? শিমু যদিও কিছু মুখে বলতে পারল না, মনে মনে সে ভীষণ ক্ষুব্ধ হলো। মুখে বলা খুবই সহজ, কিন্তু রান্না ঠিক করা ততটাই কষ্টকর। মনে হয় না মা আমার ছেলেরা সকালে এত খাবার খাবে। ছেলের বউয়ের কথায় রাজিয়া বেগম মুখ কালো করে রান্নাঘর থেকে বের হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, নিজের ছেলেটাকে তো হাত করতে পারলেন না, কিন্তু নিজের নাতিকে হাত করে ঠিকই এদের শায়েস্তা করবেন।
খাবার টেবিলে সব খাবার গুছিয়ে রাখছিল শিমু আর রহিমা। লাইলা বেগম রুমে গেছেন ফ্রেশ হতে। এর মাঝেই বাড়ির সবাই একে একে খাবার টেবিলে এসে বসতে শুরু করলো। অনিকা চোখ ডলতে ডলতে খাবারের দিকে তাকাতেই তার চোখের থেকে সমস্ত ঘুম উড়ে গেল। ভীষণ খুশি হয়ে খাবারে হাত দিতে যাবে অমনি আয়ান এসে বোনের হাতে চাটি মারল। আয়ানের এহেন কাজে প্রচন্ড বিরক্ত হলো অনিকা। তুই দেখিস, তোর বউকে আমি কোনো বেলায় শান্তিতে খেতে দিব না। আমার বউ কি তোরটা খাবে নাকি আমারটা? আমি কি তোরটা খাই না বাবারটা? যারটাই খাস। মুটিয়ে যাচ্ছিস দেখছিস না? আমি আমি মুটিয়ে যাচ্ছি? এত বড় কথা বলতে পারলি তুই? এই থামবি তোরা? বাবার কণ্ঠ পেয়ে দুই ভাই বোন একেবারে চুপ হয়ে গেল, কিন্তু একে অপরকে চোখ দিয়ে শাসাতে মোটেও ভুলল না। শিমু ওদের দুই ভাই বোনের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে নিজের বোনদের কথা চিন্তা করলো। শিমুরা 4 বোন। শিমুর বড় বোনের বিয়ে হয়েছে 5 বছর আগে। অভাবের সংসার হওয়ায় তার বাবা খুব দ্রুত তার বড় বোনকে বিয়ে দিয়ে দেয়। আর তার ছোট 2জন যমজ বোন আছে, যাদেরকে জন্ম দিতে গিয়ে তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। শিবু অনুভব করলো ওর নিজের বোনদের কথা মনে পড়ছে। এই মেয়ে দাঁড়িয়ে না থেকে আমাদের খেতে দিবে তো নাকি নাকি না খেয়েই বসে থাকতে হবে? রাজিয়া বেগমের কথায় হুঁশে ফিরল শিমু। ইতিমধ্যেই শাশুড়ি বাদে টেবিলের সবাই উপস্থিত। শিমু একে সবার প্লেটে খাবার বাড়ছিল। নিজের স্বামীর প্লেটে বাড়তে গিয়ে হাত থেমে গেল। অদৃশ্য জড়তা তাকে আঁকড়ে ধরল। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু মুখে টুস শব্দটিও করল না। রাজিয়া বেগম বিরক্ত হলেন ভীষণ। শিমুর হাত থেকে খাবারের চামচ কেড়ে নিয়ে নিজেই বেড়ে দিলেন প্রাণপ্রিয় নাতিদের। প্রথমবার রাজিয়ার কাজটা মনে মনে ভালো লাগলো শিমুর। শিমু, তোমার খাবার সার্ভ করতে হবে না, তুমি আমার সঙ্গেই বসো। আব্বু আম্মা আসুক, আমরা একসাথেই খেতে বসবো। আলতাফ আর কিছু বললেন না। নিজের খাওয়া শেষ করে দুই ছেলেকে তার কক্ষে যেতে বলে নিজের কক্ষে প্রস্থান করলেন। শিমু নিজের কক্ষে বসেছিল। প্রয়োজন ছাড়া সে খুব একটা নিজের কক্ষের বাইরে যায় না। আসলে ভাবি, শিমু দরজার দিকে তাকিয়ে দেখল অনিকা এসেছে। মেয়েটা খুবই মিষ্টি স্বভাবের, ব্যবহারও খুব সুন্দর। এই যে এই বাড়িতে আসার পর মেয়েটা তাকে যতবার ডাক দেয় ততবার তার মধ্যে ভালো লাগার কাজ করে। মেয়েটা তার 1 বছরের জুনিয়র, কিন্তু ভালোবাসা আর সম্মান এই মেয়েটা থেকেই সবচেয়ে বেশি পেয়েছে সে। আসো না, আমার ঘরে আসতে তোমার কোনো অনুমতি নিতে হবে না। তবুও ভাবি, অনুমতি ব্যতীত কারো রুমে আসা ঠিক না। ওকে ওকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে। অনিকা শিমুর পাশে গিয়ে বসলো। জানো ভাবি, এই বাড়িতে তুমি আসার আগে আমার কোনো গল্প করার মানুষই ছিল না, কিন্তু তুমি আসার পরে আমি আমার মনের কথাগুলো কোনো সংকোচ ছাড়াই বলতে পারি। তো গল্প পুরি আজকে কি নিয়ে গল্প করবেন আপনি? সাফওয়ান ভাইকে নিয়ে শুনবে তুমি? শিমুর হাসি মাখা মুখটা এক মুহূর্তেই মলিন হয়ে গেল। এই লোকটা তার মনের কোণে শুধু ঘৃণারই সৃষ্টি করেছে। তার জানা মতে কোনো আদর্শবান পুরুষই বিয়ে করে বউকে একা ফেলে চলে যাবে না। এর ফলে সেই মেয়েটাকে কতটা কষ্ট পোহাতে হয় সেটা শুধু সেই জানে। শিমুর থেকে কোনো উত্তর না পেয়ে অনিকা বুঝতে পারল সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। যেটা করা তার মোটেও ঠিক হয়নি। তাই সে নিজের কথাকে অন্যদিকে ঘোরালো। সাফওয়ান ড্রয়িং রুমের সোফার কোলের উপর ল্যাপটপ নিয়ে বসেছিল। লাইলা নিজের ছেলের পাশে গিয়ে বসলেন। সে সাফওয়ানকে এখনো বুঝতে পারে না চেনা ছেলেটা কেমন অচেনা হয়ে গেছে। সকালে আলতাফ নিজের ছেলেদের সাথে প্রায় 2 ঘন্টা কথা বলছেন। কি বলেছেন তার কিছুই লাইলা জানে না। তবে এটুকু জানেন তার ছেলেটা একটা মেয়ের প্রতি অন্যায় করছে। মেয়েটাকে নিজে পছন্দ করে নিজের ছেলের বউ করেছিল সে। কত আশা নিয়ে মেয়েটা এসেছিল এ বাড়িতে, কিন্তু কি পাচ্ছে মেয়েটা? মাকে লক্ষ্য করে নিজের কোলে থাকা ল্যাপটপটা বন্ধ করলো সাফওয়ান। মা কি নিয়ে কথা বলবে সাফওয়ান তার কিছুটা আন্দাজ করতে পারল। কোনো কিছু না বলেই মায়ের কোলে টান টান হয়ে শুয়ে পড়ল। ছেলে আচমকা কোলে শুয়ে পড়ার কিছুটা বিস্মিত হলো লাইলা। কিছু বলতে যাবেন তার মাঝেই সাফওয়ান মায়ের কাছে একটা আবদার করলো। মা, একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও না। ছেলের আবদার লাইলা বেগম ফেলতে পারলেন না। কিছুক্ষণ পিনপতন নিরাপত্তা চলল মা ছেলের মাঝে।
নীরবতা ভেঙে সাফওয়ান বলতে শুরু করলো। মা আমি দুঃখিত, নিজের ভালো মন্দ এখন আমি বুঝতে পারিনি। নিজের তাড়াহুড়ায় নেওয়া ভুল সিদ্ধান্তকে সবসময় সঠিক মনে করেছি। নিজের মায়ের কথা অবজ্ঞা ও স্ত্রীকে অবহেলা করেছি। মা আমি বুঝতে পেরেছি আমার করা চরম অন্যায়। নিজের কথা শেষ করে সাফওয়ান একটা দীর্ঘশ্বাস নিল। মা তুমি বলতে না আয়ানের বিবেক বুদ্ধি কম, কিন্তু জানো মা, আয়ান খুবই বুদ্ধিমান একটা ছেলে। ও না বোঝালে আমি আমার চরম বোকামিটা করেই যেতাম। মা আমি তোমাকে কথা দিচ্ছি, এর পরের থেকে আমি আর কোনো বোকামি করব না, প্রমিস। দেরি করে হলেও যে ছেলে সঠিকটা বুঝতে পেরেছে তার জন্য লাইলা বেগম প্রচন্ড খুশি হলেন। আমারও কিছুটা ভুল আছে। আমার উচিত হয়নি তোমাকে বিয়ের জন্য ফোর্স করা, কিন্তু আমিও নিরুপায়। নিজের ছেলের ভালোর জন্য আমি স্বার্থপর হয়েছিলাম। বাবা, অতীত সবারই থাকে, কারো ভালো কারো আবার খারাপ। আমি চাই তুমি তোমার ওই পুরানো জরাচীর্ণ জীবনকে পেছনে ফেলে বর্তমান জীবনকে সুন্দর করে তোলো। ভাইয়া, এইটা কিন্তু ঠিক না। তুমি বইয়ের কোলও দখল করবে, আবার মায়ের কোলও দখল করবে, আর আমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখব। আমার না হয় বইয়ের আদরের বয়স হয়নি, কিন্তু মায়ের আদরের তো বয়স আসতেন, তাই নয় কি? আয়নের কথা শুনে সাফওয়ান মাসের কোল থেকে উঠে আয়নের কান ধরলো। তোর এই ঠোঁট কাটা স্বভাব কবে যাবে বলতো? বউ এনে দিলেই চলবে। কি বললি? না মানে আর করব না, সরি। দুই ছেলের কাণ্ড দেখে লাইলা উচ্চস্বরে হেসে দিলেন। কে বলবে এরা বড় হয়ে গেছে? জীবন বড্ড ভয়ঙ্কর, নাটকের চেয়েও নাটকীয়, ভাবনার চেয়ে অভাবনীয়। সময়ের পরিক্রমায় আলো ছায়ায় মোড়া, কিছুটা আশা আর কিছুটা ভ্রম। জীবনের সংজ্ঞা কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে দিতে পারবে না, কারণ এটি অসমান্তরাল পথের বাঁকের মতো। তাই জীবনের সমীকরণকে সহজ ভাবা অন্যায়। রাতের আকাশ জুড়ে তারারা মিটিমিটি করে চলছে, অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে। ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুণী নিজের ছোট জীবনের জটিল সব সমীকরণ মেলাতে ব্যস্ত, কিন্তু বেলা শেষে সে হতাশ। রাতের শীতল পরিবেশ অনুভব করার জন্যে সাফওয়ান আর আয়ান ছাদে এসেছিল। হঠাৎ তাদের দুজনের চোখ পড়ল সাদা ওড়না মাথায় মোড়ানো একজন নারী অবয়বের দিকে। আয়ানকে হতে পারে বুঝতে পেরে নিঃশব্দে ছাদ থেকে প্রস্থান করে। ভাইয়ের উপস্থিত বুদ্ধি দেখে সাফওয়ান মনে মনে খুশি হয়। এবার পূর্ণ দৃষ্টি দেয় সামনে থাকা নারী অবয়বের দিকে। সেই নারী নিজের ভাবনা নিয়ে এতই বেশি বিভোর যে ছাদে সে ব্যতীত যে অন্য কেউ উপস্থিত আছে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। সাফওয়ান তার অর্ধাঙ্গিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, অতঃপর মনের সব সংকোচ ভুলে প্রশ্ন করল, এত রাতে ছাদে একা কি করছেন? শিবু প্রথমে পুরুষালী কণ্ঠ পেয়ে কিছুটা ভড়কে গেল। মাথা ঘুরিয়ে পিছনে ঘুরতেই তার নিঃশ্বাসের ক্রমশ বেড়ে গেল। হাত পা জড় বস্তুর ন্যায় স্থির হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করতে শিবু কয়েকবার চোখের পলক ফেলল। কিছুটা স্বাভাবিক হতেই সাফওয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিমুর মনে হলো তার বুকের মধ্যে কে যেন ঢাক ঢোল বাজাচ্ছে। সাফওয়ান শিমুর অস্বস্তি কিছুটা বুঝতে পারল, তবুও সে নির্বিকার হয়ে নিজের অর্ধাঙ্গিনীর সামনে চলে আসলো। শিমুর নিজেকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে। মনে হচ্ছে সে এখনই ঢলে পড়বে। সে তো এতটা দুর্বল নয়, আর তার অস্বাভাবিক হবার কারণই বা কি? কিন্তু নিজেকে প্রশ্ন করে শিমু কোনো উত্তর পেল না। তবু প্রাণপণ নিয়ে চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক করতে। সাফওয়ান মুখ আরো কিছুটা সামনে নিয়ে আসলো। শিমুর ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। সাফওয়ান সন্তর্পণে শিমুর চুলগুলো কানের পিঠে গুজে দিল। সাফওয়ানের মুখ জুড়ে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ছে। এই মাইয়া, তুই এত রাতে ছাদে কেন আইছস? দাদের ক্রমশ কণ্ঠ পেয়ে সাফওয়ান শিমুর থেকে দূরে সরে দাঁড়ালো। তার চোখ মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠেছে দাদিকে দেখে, কিন্তু শিমু ছাড়া পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। রাজিয়া বেগম বিরক্ত হলেন, ভাগ্যিস সে সময় মতো এসেছে, না এলে কি হতো কে জানে। সাফু, দেখলা কেমন মাইয়া? সাফওয়ান কিছু না বলে দাদিকে পাশ কাটিয়ে চলে গেল। তার দাদির প্রতি রাগ রাগ লাগছে। শিমু নিজের কক্ষে এসে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। তার কেমন সব অজানা অনুভূতি হচ্ছে, কিন্তু তার তো রেগে যাওয়া উচিত ছিল।
নিজের করা কাজেই হতভম্ব হয়ে গেছে সে। কতদিন সে চিন্তা করেছে লোকটাকে সামনে পেলে নিজের সকল কষ্ট ছেড়ে দেবে, কতগুলো কড়া করে কথা শোনাবে, কই সে তো পারল না। নিজের প্রতি ভীষণ রাগ লাগছে এবার শিমুর। আসবো শিমু? শিমু বিছানা গোছাচ্ছিল, হঠাৎ শাশুড়ির শব্দ পেয়ে সে শাশুড়ির দিকে ঘুরল। এত সকালবেলা শাশুড়িকে নিজের কামরায় দেখে কিছু অবাক হলো। জি আম্মা, আসুন। লাইলা বেগম এসে খাটের পাশে রাখা আরাম কেদারায় বসলেন। শিমু, তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে এসেছো, প্রায় 1.5 মাস হলো। আমি চাচ্ছিলাম তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো। শিমু এখন এমন কথা যদিও শাশুড়ির থেকে আশা করেনি, কিন্তু তার চিত্ত আনন্দিত হলো। কতদিনের পর নিজ বাড়িতে যেতে পারবে ভেবে ভেতরে ভেতরে খুশির ঢেউ শুরু হলো, কিন্তু শিমু সেটা প্রকাশ করলো না। আচ্ছা, তুমি বিকেলে তৈরি থেকো, সাফওয়ান তোমাকে নিয়ে যাবে। সাফওয়ানের সাথে যাবে ভাবতেই শিমুর সর্বশরীর শিউরে উঠল, কিন্তু শাশুড়িকে সে কিছুই বলল না। সম্মতি সূচক অর্থে নিজের মাথা ঝাঁকালো। লাইলা বেগম নিজের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে খুশি হলেন। শাশুড়ি চলে যেতেই শিমু নিজের সাথে হিসেব নিকেশ করতে বসলো। অনেক ভেবে চিনতে পেল সাফওয়ান তো তার সাথে যাবে ঠিকই, কিন্তু সে আবার পুনরায় চলেও আসবে তাকে রেখে, কারণ এত বড়লোকের ছেলে তার মতো গরিবের বাড়িতে গিয়ে থাকতে পারবে না। শহরের সমান পিচঢালা রাস্তা পেরিয়ে গাড়িটা গ্রামের মাটির রাস্তা ধরেছে। সাফওয়ান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর শিমু গাড়ির সামনে দিয়ে গ্রামের দৃশ্য অবলোকন করছে। দুজনের মাঝে মধ্যে প্রগাঢ় নিস্তব্ধতা। মাঝে মধ্যে সাফওয়ান লুকিং গ্লাসে 2-1 বার পিছনে তাকাচ্ছে, আবার ড্রাইভিং করাই মনোযোগ দিচ্ছে, কিন্তু দুজনের কেউই নিরাপত্তা ভেঙে কোনো কথা বলছে না। এরকম পিনপতন নিরাপত্তা আরো কিছুক্ষণ চলল। অবশেষে সাফওয়ান শিমুকে জিজ্ঞেস করলো। আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। শিমু শুধু মুখ দিয়ে হুম উচ্চারণ করলো। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না? শিমু এবার সাফওয়ানের দিকে ভ্রুকুচকে তাকালো। সাফওয়ান মেকি হাসি দিয়ে বলল। আসলে আপনি তখন থেকে চুপচাপ বসে আছেন তাই বললাম। শিমু এখনো কোনো উত্তর দিল না, একরাশ বিরক্ত নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। সাফওয়ান একটু হতাশ হলো, বুঝতে পারলো এই মেয়ে এত সহজে গলবে না। দুজনের মধ্যে আবারও নিস্তব্ধতা নেমে এলো। গাড়ি ছুটলো আবার নিজ গন্তব্যে। গাড়ি এসে থামলো একেবারে শিমুদের বাড়ির ওপর। গাড়ির শব্দ পেয়ে শিমুর 2 বোন ফিহা আর রিহা দৌড়ে এলো। অপ্রত্যাশিতভাবে বোনকে দেখতে পেয়ে তারা একটু অবাক হলো। পরক্ষণেই তাদের হুঁশ আসতেই জোরে চিৎকার দিল। আব্বাকো দেখো, আপা আইছে। ছোট মেয়েদের চিৎকার শুনে মজিদ বাড়ির পিছনের ক্ষেত্র থেকে দৌড়ে এলেন। তার শরীরে কাদামাটি দিয়ে মাখামাখি। মেয়ে ও মেয়ের জামাইকে দেখে তিনি ভীষণ খুশি হলেন। দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের জামাইয়ের হাত থেকে জিনিসগুলো নিজের হাতে নিলেন। ফিহা আর রিহা বোনকে গিয়ে জড়িয়ে ধরল। সাফওয়ানকে ঘরে নিয়ে কেদারা পেতে বসতে দিলেন মজিদ। মুহূর্তেই তিনি অস্থির হয়ে গেলেন, কি করবেন না করবেন এই ভেবে। সাফওয়ান শ্বশুরকে এত অস্থির হতে নিষেধ করলো। আব্বু, আপনি অস্থির হবেন না, আমি তো এই বাড়িরও ছেলে, তাই নয় কি? মেয়ে জামাইয়ের কথা শুনে মজিদ কিছুটা শান্ত হলেন। ফিহা রিহা 2 বোনই শিমুর পাশে দাঁড়িয়ে আছে। সাফওয়ান তাদের কাছে ডাকলে তার নিজের কাপড়ের দিকে তাকিয়ে সাফওয়ানের দিকে আর এগোয় না। এই ভয়ে তাদের 2 বোনের জামা কাপড়ে থাকা ময়লা যদিও শরীরে লেগে যায়। সাফওয়ান তাদের জড়তা দেখে মুচকি হাসে। মনে মনে ভাবলো একদম বোনের মতো স্বভাব এদের। নিজেই উঠে এগিয়ে গেল তাদের দিকে। 2 হাত এগিয়ে তাদের কাছে নিয়ে এসে আদর করলো। নিজের কাছ থেকে 2টো চকোলেট বের করে তাদের হাতে দিল। ব্যাস, তাদের সকল ভয় শেষ। বোন জামাইয়ের উপর খুশি হয়ে 2টি চুমু এঁকে দিল তার গালে।
শিমু সাফওয়ানের কাছে মুগ্ধ না হয়ে পারল না। ছেলেটাকে সে হয়তো যতটা খারাপ ভাবে সে হয়তো ততটা খারাপ না। রাজিয়া বেগম রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বসে আছেন। তিনি ভাবতেও পারছেন না তার নাতি ওই মেয়েটার সাথে ওর গ্রামের বাড়িতে আছে। দাদিকে এমন মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে আয়ান দাদির কাছে গিয়ে বসে। আয়ান এতটুকু বুঝতে পারছে দাদি কোনো কারণে ভীষণ রাগান্বিত। আয়ান দাদির পানের বাটা বের করে দাদিকে এক টুকরো পান বানিয়ে দাদির হাতে দিল। ওহো সুন্দরী আমার, নাও পানটা খেয়ে নাও। তোর পান তুই খা, আমি খাবো না। দাদি বুঝলো কিন্তু। দাদি আয়ানের হাত থেকে পান কেড়ে নিয়ে চিবুতে শুরু করলেন। পান খাবার স্বভাব তার ততটা নেই, কিন্তু রাগ উঠলে সে পান খায়। রাগ কমানোর জন্য রাজিয়া বেগম মনে মনে ভাবলেন এমন করে যদি শিমুকে দাঁতের গোড়ায় সে পিষতে পারতেন তবে তার আত্মা ঠান্ডা হতো। শিমুদের বাড়ি থেকে কিছুটা সামনে এগুলে কালীগঙ্গা নদী। নদী থেকে সূর্যাস্ত এক অপরূপ সৌন্দর্য বহন করে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সেই সূর্যাস্তটা দেখল। ফিহা আর রিহা দুই বোন দুলাভাইয়ের হাত ধরে তারাও উপভোগ করছে। সাফওয়ানের মনে হলো শহর থেকে গ্রাম অনেক সুন্দর। তাদের গ্রামে আসাই হয় না বলতে গেলে। সেই ছোটবেলায় আসতো মায়ের সাথে। আজ এতদিন পর গ্রামের সৌন্দর্য দেখতে পেরে অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার। শিমুর চিন্তার মুখ কালো হয়ে গেছে। সাফওয়ানের তো চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো গেল না। এখন তাদের এক ঘরেই থাকতে হবে। লোকটা তো তেমন একটা ভালো নয়। যদি তার কাছে আসতে চায় তবে সে কি করবে? সে কি চেঁচাবে? না, এটা করা যাবে না। নিজের সাথে বোঝাপড়া করে কোনো উত্তর পেল না শিমু, তাই হতাশ হয়ে বসে রইল। ইতিমধ্যেই শ্বশুরের সাথে কথা শেষ করে বউয়ের ঘরে ঢুকলো সাফওয়ান। ভিতরে এসেই নজর পড়ল এক ভাবুক রমণীর দিকে, যে সর্বদাই নিজের ভাবনায় ডুবে থাকে। ভাগ্যিস মা তাকে এই বাড়িতে আসার বুদ্ধিটা দিল, না হলে বউয়ের এত কাছাকাছি আসা যেত না। সাফওয়ান গলা খাকারি দিল। সাফওয়ানের শব্দ পেয়ে শিমু শটান ভাবে দাঁড়িয়ে গেল। সাফওয়ান শিমুর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। শিমু সেটা খেয়াল করে আরো অস্বস্তিতে পড়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিল কাছে আসতে চাইলে কড়া করে কিছু কথা শুনিয়ে দেবে। আপনি কি কিছু নিয়ে চিন্তিত? শিমুর সাথে সাথে কথা নাকচ করে বলল, না না, আমি চিন্তিত নই। আপনি কাছে আসতে চাইলে কি আমি আসতে দিব নাকি? নিজের কথা শেষ করে শিমু ঠোঁটে কামড়ে ধরল। মনে মনে ভাবলো এটা কি বলে ফেললো সে। সাফওয়ানের মুখের হাসিটা আরো চওড়া করে বলল, ও তার মানে আমি কাছে আসবো? শিমু ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। অতিরিক্ত চিন্তায় তার সব গুলিয়ে যাচ্ছে, তাই সে আর লজ্জায় কোনো কথা বলতে পারল না। চুপ করে দাঁড়িয়ে রইল। সাফওয়ান গিয়ে বিছানায় বসলো। পুরো ঘরে একটা খাট, একটা পড়ার টেবিল আর একটা টিনের বাক্স ব্যতীত কিচ্ছু নেই। শিমু এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আপনি কি ঘুমাবেন না, নাকি না ঘুমিয়ে রাত পার করে দেবার ইচ্ছে আছে? সত্যি বলতে আমার আপনার পাশে শুতে অস্বস্তি বোধ হচ্ছে। শিমুর অকপটে উত্তর। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার অনুমতি ব্যতীত আমি আপনাকে কখনো স্পর্শ করব না। শিমু তবুও পুরোপুরি শান্ত হলো না। সাফওয়ান শিমুর অস্বস্তি বুঝতে পেরে বিছানার দিকে একবার তাকালো। বিছানায় একটা কাঁথা আর দুইটা বালিশ। সাফওয়ান বিছানার মাঝ বরাবর কাঁথা ভাঁজ করে লম্বা করে বিছিয়ে বিছানা দুভাগ করলো। আপনি একপাশে থাকবেন, আমি একপাশে থাকব। আশা করছি আপনার কোনো অস্বস্তি হবে না। অতঃপর সাফওয়ান নিজের পাশে গিয়ে শুয়ে পড়ল। শিমু কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও নিজের পাশে এক কোণে গিয়ে শুয়ে পড়ল। সাফওয়ান হঠাৎ চোখ খুলে বলে উঠল, আমি অতিক্রম করব না, কিন্তু আপনি চাইলে আসতে পারেন আমার পাশে। আমি কিছু মনে করব না। শিমু মনে মনে সাফওয়ানকে বেয়াদব বলে গালি দিল। তারপর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে গেল। সাফওয়ান কিছুক্ষণ ঘুমের অভিনয় করে শুয়েছিল। শিমু ঘুমিয়েছে বুঝতে পেরে সাফওয়ান চোখ মেলল। মেয়েটা তার দিকে পিঠ করে শুয়ে আছে। সাফওয়ান আস্তে করে বিছানা ছেড়ে উঠল। শিমু যে পাশ করে শুয়েছিল উঠে সে পাশে গিয়ে দাঁড়ালো। শিমু গভীর ঘুমে তলিয়ে থাকায় সে বুঝতেও পারল না
তার দিকে কেউ গভীরভাবে তাকিয়ে আছে। সাফওয়ান শিবুর ঘুমের সুযোগ নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিজের করা ভুলগুলো চরমভাবে অনুভব করলো। আজকে তাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারত, কিন্তু সেই তো নিজের রাগ ক্ষোভকে প্রাধান্য দিয়ে চলে গেছিল। কোনো মেয়েই চাইবে না তার স্বামী তাকে বিয়ের পর একা ফেলে চলে যাক। মেয়েটার সাথে এটুকু সময় থেকে সে যতটুকু বুঝতে পেরেছে, মেয়েটা ভীষণ চাপা স্বভাবের, বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। সাফওয়ানের খুব ইচ্ছে করলো নিজের হাত বাড়িয়ে শিমুর গাল স্পর্শ করার, কিন্তু পরক্ষণেই নিজের করা ওয়াদার কথা মনে করে হাত সরিয়ে নিল। সব যখন সেই শুরু করেছে, তখন সেই শিমুর ভালোবাসা জয় করে নেবে, এতে যতই তার কাঠখড় পোড়াতে হোক না কেন তাকে। সকালে আজানের আওয়াজ পেয়ে ঘুম ছুটে গেল শিমুর। নিজের দিকে তাকাতেই অবাক হলো তার শরীরে কাঁথা দিয়ে জড়ানো। সাফওয়ান নিজের নির্দিষ্ট জায়গায় ঘুমিয়ে আছে। নিজের স্বামীর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো শিমু। ফর্সা মুখে কালো কালো ছোট ছোট চাপ দাড়িতে ভীষণ সুন্দর লাগছে ছেলেটাকে। কিছুক্ষণ সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে কি করছিল বুঝতে পেরে নিজেকে গালি দিতে দিতে অজু করতে ঘর থেকে বেরিয়ে গেল। টিনের ফাঁক ফোকর দিয়ে রোদের আলো এসে পড়ছিল সাফওয়ানের ওপর। সেই আলোতেই সাফওয়ানের ঘুম ভেঙে গেল। সাফওয়ান আশেপাশে তাকালো একবার, শিমু ঘরে নেই। সাফওয়ান বিছানা থেকে উঠে ঘর থেকে বাহিরে বের হলো। তার ছোট দুই শালিকা হাতে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। শিমু রান্না করছে রান্নাঘরে, আর ওর শ্বশুর এটা ওটা এগিয়ে দিচ্ছে। সাফওয়ান অনুভব করলো তার শাশুড়ি থাকলে হয়তো তার আদরটা আরো কয়েক গুণ বেড়ে যেত। সাফওয়ান শালিকাদের কাছে গেল। ফিহা আর রিহা সাফওয়ানকে কাছে পেয়ে বায়না করলো তাদের সাথে বল খেলতে। সাফওয়ান তাদের অনুরোধ ফেলতে পারল না। তাদের সাথে খেলতে খেলতে বলটা একটু ঝোপের আড়ালে চলে গেল। ফিহা রিহা আনতে যেতে চাইলে সাফওয়ান তাদের রেখে নিজেই বল আনতে গেল। ঝোপঝাড় নিয়ে নিচু হয়ে বল আনতে গিয়ে ভুলবশত ঝোপঝাড়ের কাটা পরনের শার্ট ভেদ করে পিঠে ঢুকে গেল। ব্যথায় মুখ থেকে আহ শব্দ বের হয়ে এলো সাফওয়ানের। তবুও কষ্ট করে বলটা উদ্ধার করে শালিকাদের হাতে ধরিয়ে দিল। রিহা রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল। দুলাভাই রক্ত। রিহার চিৎকার শুনে শিবু দৌড়ে এলো। দেখলো সাফওয়ানের পিঠ থেকে শার্ট ভেদ করে রক্ত বেরোচ্ছে। শিবু দ্রুত এগিয়ে গেল সাফওয়ানের দিকে। শার্টটা খুলেন। আমার তেমন ইনজুরি হয় নাই তো। চুপ করুন তো, আপনি কি কোনোভাবে শার্ট খুলতে লজ্জা পাচ্ছেন নাকি? সাফওয়ান ভাবলো সে কি মেয়ে নাকি লজ্জা পাবে। সাফওয়ান এক টানে শার্ট খুলে ফেললো। শিবু দেখলো এক জায়গায় কাটা ফুটে গেছে, আর একটা জায়গায় বেশ অনেকটা আঁচড় লেগেছে। শিবু দ্রুত কাটা টান দিয়ে বের করলো। সাফওয়ান ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। অতঃপর শিবু কাটা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। আপনি ঝোপঝাড়ের ভিতরে কেন গেছিলেন? দেখতেই তো পাচ্ছেন ওখানে বেলের কাটা আর খেজুরের কাটা রাখা। সাফওয়ান চোখ বড় বড় করে তাকালো। বেলের কাটার খেজুরের কাটার ভয়াবহতার কথা শুনেছে সে, আজকে প্রত্যক্ষদর্শীও হলো। শিমুর এবার সাফওয়ানের উন্মুক্ত বুকের দিকে নজর গেল। শার্টলেস বুকে বলতে গেলে তেমন একটা লোম নেই, বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। শিমু অন্য দিকে ঘুরে ঢোক গিলল, মনে মনে বলল, লোকটা কি জিন করে নাকি? সাফওয়ান শিমুর চোখ ঘুরিয়ে নেওয়া দেখে মনে মনে হাসলো। ভাবলো, বউ যদি এত আদর করে মেডিসিন লাগিয়ে দেয়, তবে একটু একটু ব্যথাতে কিছুই হয় না। ফিহা আর রিহা অসহায়ের মতো বোন জামাইয়ের দিকে তাকিয়ে আছে। এই ভেবে তাদের কারণে তাদের দুলাভাইকে এত কষ্ট পোহাতে হচ্ছে। মানুষ সামাজিক জীব, মানুষ একাকী জীবন যাপন করতে পারে না, তার জন্যেই গড়ে ওঠে পরিবার। পরিবারের মানুষগুলো একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু সেই বাঁধন ছেদ করে মেয়েদের চলে যেতে হয় শ্বশুর বাড়ি। এক মুহূর্তে পর হয়ে যায় নিজের পরিবার, আর শুরু হয় অন্য পরিবারের সাথে মানিয়ে চলা। এই জটিল সময়টাতে প্রত্যেকটা মেয়ের সাথে তার স্বামীর ভালোবাসাটা থাকা প্রয়োজনীয়। গাড়িতে চুপ করে মন খারাপ করে বসে আছে শিবু। ভেবেছিল এতদিন পর বাড়িতে এসেছে, কিছুদিন থাকতে পারবে, কিন্তু আফসোস সেটা আর হলো না। সকালে আয়ান ফোন করেছিল, বলল দাদি নাকি বাথরুমে পড়ে গিয়েছে।
যার ফলে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। সাফওয়ানকে বারবার নাকি দেখতেও চাইছে, তাই এত তাড়াহুড়ো করে চলে আসা। শিবুর ইচ্ছে করছিল না বাবা আর ছোট দুই বোনকে ফেলে আসতে। বাবার একাকী এই বয়সে থাকাটা অনেক কষ্টের, তারপরে তার ছোট দুই বোন ও মায়ের আদর থেকে বঞ্চিত। কত বলেছে বাবাকে, বাবা আর একটা বিয়ে করো, কিন্তু বাবা মানতে নারাজ। কালকে রাতে সাফওয়ানও কথায় কথায় বলছিল, আব্বু, আপনার একজন সঙ্গীর প্রয়োজন। ফিহা রিহারও একজন মায়ের প্রয়োজন। মজিদ একগাল হাসি দিয়ে বলেছিল, বাবা, ভালোবাসার মানুষটার জায়গা তার জন্য একান্তই তোলা থাকে। তুমি যদি তাকে গভীরভাবে ভালোবাসো, তার অনুপস্থিতিতেও তোমার কখনো একা মনে হবে না, মনে হবে সে তোমার আশেপাশে আছে। আর ফিহা রিহার কথা বলছো, ওদের জন্য আমি মা আনতেই পারি, কিন্তু সেই মা যে ওদেরকে ভালোবাসবে তার কি গ্যারান্টি আছে? আর আমার কোনো সঙ্গীতের প্রয়োজন নেই। এক জীবনে যা সঙ্গ পেয়েছি তাকে ভেবে ভেবেই চলে যাবে আমার। সাফওয়ান মুগ্ধ হয়ে শোনে তার শ্বশুরের কথা। ভালোবাসা যে কতটা সুন্দর, শুধুমাত্র যে ভালোবাসতে জানে সেই এর প্রকৃত অর্থ বুঝতে পারে। আর স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা থাকে সেটা হয় পবিত্র, যার মাঝে রয়েছে অন্যরকম প্রশান্তি। শিবুর চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামলো সাফওয়ানদের বাড়ির সামনে। সাফওয়ান নিঝু স্ত্রীর দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। শিবুও বেরিয়ে এলো গাড়ি থেকে। দুজনে একসাথে ভিতরে আসলো। কলিং বেল চাপতেই রহিমা খালা এসে দরজা খুলে দিল। সাফওয়ান ভিতরে আসতেই দেখলো দাদি সোফার উপর পা টান টান করে বসে আছে, পায়ে ব্যান্ডেজ করা। সাফওয়ান এগিয়ে গিয়ে দাদির পায়ের কাছে বসলো। কেমন আছো এখন? দাদি কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, এই তো যা দেখছিস। বাথরুমে পড়ে গেলে কি করে? কিভাবে যে পড়ে গেলাম। ও, তাহলে তুমি রেস্ট করো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। শিমু গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবলো মহিলাটা যতই খারাপ হোক, ব্যথা যেহেতু পেয়েছে তার একবার জিজ্ঞেস করা উচিত। শিমু কাছে গিয়ে দাদি বলে ডাক দিল একবার। রাজিয়া বেগম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, যেন সবকিছুর জন্য শিমু দায়ী। শিমু কিছুটা অপমান বোধ করলো, আর কিছু না বলে নিজের ঘরে ফ্রেশ হতে যাবে, অমনি শাশুড়ি কোথা থেকে এসে ছুটে আসলো। শিমু, ওইদিকে কই যাচ্ছ? জি আম্মা, ফ্রেশ হতে যাচ্ছি। ওইদিকে না, তুমি সাফওয়ানের ঘরে যাও, আমি তোমার সবকিছু ওই ঘরেই রেখে এসেছি। কিন্তু আম্মা। আমি আশা রাখছি তুমি আমার উপরে কোনো কথা বলবে না। দাদি মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল। আদিক্ষেতা, লাইলা বেগম তার কথায় কোনো পাত্তা দিলেন না। শিমু গুটি গুটি পায়ে সিঁড়ি ডিঙিয়ে সাফওয়ানের কক্ষে দরজার সামনে গেল। দরজা খোলাই আছে, তবুও শিবু দরজার খটখট আওয়াজ করলো। সাফওয়ান ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, ভিতরে আসো। শিবু জানে এটা তাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তবুও সে ভিতরে গেল। সাফওয়ান বাথরুমে আছে, সেখান থেকেই পানির শব্দ আসছে। শিবু পুরো ঘরে চোখ বুলালো, অতঃপর তার নজর পড়ল ঘরের এক কোণে রাখা লাগেজগুলোর দিকে, যেখানে লাইলা তার পোশাক জিনিসপত্র রেখে গেছে। গুটি গুটি পায়ে সেদিকে এগুলো। লাগেজ খুলে একটা হালকা গোলাপি রঙের 3 পিস বের করলো। এর মাঝেই দরজা খোলার শব্দ এলো। শিমু দ্রুত পিছনে ঘুরলো। সাফওয়ান দাঁড়িয়ে আছে আর তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সে এখানে শিমুকে দেখবে ভাবতেও পারেনি। পরনে একটা জিন্সের প্যান্ট আর কালো রঙের গেঞ্জি, আর কাঁধে টাওয়াল। চুল দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। শিমু উঠে দাঁড়িয়ে নিজের লাগেজগুলোর দিকে ইশারা করে বলল, আম্মা বলেছে আজ থেকে এই রুমে থাকতে। সাফওয়ান লাগেজগুলোর দিকে তাকালে সে এগুলো কিছু খেয়াল না করেই ওয়াশরুমে চলে গেছিল। মনে মনে মায়ের সিদ্ধান্তে খুশি হলেন, কিন্তু শিমুকে কিছু বুঝতে দিলেন না। চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। শিমু তার যাবার দিকে তাকিয়ে ভাবলো, লোকটা কি তার এই ঘরে আসাতে বিরক্ত হয়েছে? সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়েই মায়ের কাছে চলে গেল। মাকে একটা বিশাল ধন্যবাদ দিতে হবে, মনে মনে আওড়ালো। আসলেই মা গ্রেট। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মা তুমি বেস্ট। ধন্যবাদ যদি কাউকে দেওয়ার থাকে আমাকে দেব। সাফওয়ান আয়ানের দিকে ভ্রুকুচকে তাকালো। আয়ান বেশ আরাম করে বসে আপেল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কেন তোকে দিব? আমাকে দিবি না তো কাকে দিবি? আমি তো বুদ্ধিটা মাকে দিলাম। সাফওয়ান আয়ানের হাত থেকে আপেল নিয়ে কামড় বসিয়ে বলল, ধন্যবাদ। আমি শুধু ধন্যবাদ নিব না, বল কি লাগবে তোর? কানে কানে বলি। আচ্ছা,
আমার না বউ লাগবে। সাফওয়ান আয়ানের পিঠে জোর করে থাপ্পড় বসিয়ে দিল। কথা ঠিক করে বলিস, আমি তোর বড় ভাই। আয়ান পিঠে হাত বোলাতে বোলাতে ভাইয়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। যার জন্য এত কিছু করতেছে সেই ভাই তার দুঃখ বুঝলো না রে। ডিনারে সবাই একসাথে খাবার খেতে বসেছে। শিমু আর লাইলা বেগম খাবার সার্ভ করছে। আলতাফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, সাফা, তুমি ঢাকায় ফিরছো কবে? আব্বু ফিরবো 3 তারিখে। ও, তার মানে 2 দিন আছো। জি। তাহলে তোমার তো সেখানে একা সবকিছু করতে কষ্ট হয়, তুমি বরং বৌমাকে নিয়ে যাও। রাজিয়া বেগম খাবার দেখে আলতাফের দিকে বড় বড় চোখ করে তাকালেন। কি বলছিস তুই আলাতাফ? শিমু চলে গেলে বুমার কষ্ট হবে তো। আলতাফ মায়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বললেন, মা, লায়লার জন্য রহিমা আর আনিকা আছে, কিন্তু সাফওয়ান সেখানে একা থাকে, তাই শিমু গেলে সাফওয়ানেরই ভালো হবে। লায়লা মনে মনে খুশি হলেন স্বামীর সিদ্ধান্তে। তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যকার সম্পর্ক ঠিক করার জন্য তাদের একত্র থাকা প্রয়োজন। সবাই খুশি হলেও রাজিয়া বেগম মুখ ভার করে বসে রইলেন। আয়ান অনিকা দাদির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অনিকা আয়ানের কানে কানে বলল, ভাইয়া ভালো হয়েছে, কিন্তু বুড়ির বেশ শিক্ষা হয়েছে। আয়ান দাদির দিকে তাকিয়ে বলে উঠল, দাদি, খাচ্ছ না কেন? আয়ানের কথা শুনে দাদি ভাতের লোকমা গালে নিয়ে চিবুতে শুরু করলো। আবারও ছেলের বউয়ের কাছে হেরে গেল। ছেলে নাতি কাউকে তারা নিজের বশে করা হলো না। এইসবের মাঝে শিমু চোখ ছলছল করে দাঁড়িয়ে রইল। সবাই তাকে নিয়ে সিদ্ধান্ত নিল, কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না। সাফওয়ান খেতে খেতে শিমুর দিকে তাকালো। শিমুর অবস্থা দেখে বুঝতে পারলো শিমু তার সাথে যেতে চায় না। শিমু সকল কাজ শেষ করে সাফওয়ানের রুমে নক করলো। সাফওয়ানের সাথে তার কথা বলা প্রয়োজন। সাফওয়ান ভিতরে আসতে বলায় সে ভিতরে ঢুকলো, কিন্তু রুমের ভিতরে ঢুকে ভীষণ অবাক হলো। সাফওয়ান নিজের পোশাক আলমারির একপাশে রেখে দিচ্ছে। কৌতূহল নিয়ে শিমু জিজ্ঞেস করলো, আপনি আপনার জিনিসগুলো একপাশে রাখছেন কেন? সাফওয়ান কোনো প্রতিক্রিয়া না করে এবার শিমুর লাগেজগুলো ধরতে যাবে, অমনি শিমু দৌড়ে গিয়ে সাফওয়ানের হাত সরিয়ে দেয়। সাফওয়ান ভ্রু কুঁচকে তাকায়। কি হলো? হাত সরালেন কেন? আপনি আমার লাগেজ ধরছেন কেন? সাফওয়ান শিমুর থেকে লাগেজ নিয়ে বলল। পোশাক গুছিয়ে রাখবো। সহজ সাবলীল উত্তর দিয়ে সাফওয়ান লাগেজ নিয়ে যায়। শিমু আবার দৌড়ে গিয়ে আটকায়। আপনাকে রাখতে হবে না, কেন? কারণ আমার পোশাক আমিই রাখবো। আমি রাখলে কি সমস্যা বলুন তো? শিমু ভীষণ বিরক্ত হলো। রাগ দেখিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না একটা মেয়ের লাগেজে তার কত প্রয়োজনীয় জিনিস থাকে? সাফওয়ান এবার বুঝতে পারলো, তবুও বউকে রাগানোর জন্য বলল, না, আমি কিভাবে বুঝবো? আমি কি মেয়ে নাকি? আপনি বলুন, আমি সব বুঝে নিচ্ছি। শিমু রাগে চোখ মুখ লাল করে লাগেজের ওপর থেকে সাফওয়ানের হাত সারিয়ে দিয়ে বলল, আমার পোশাক আমি গোছাবো। যদি আরেকবার হাত বাড়ান তো হাত পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দিব। সাফওয়ান এই প্রথম বউকে এত রাগ করতে দেখে আর কথা বলতে দেখে অবাকই হলো, কিন্তু শিমু তার সাথে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বুঝতে পেরেই মনে মনে খুশি হলো। অনিকা নিজের পড়ার টেবিলে বসে স্কেচ করছিল দুটো চোখের। দরজা খোলাই ছিল। আয়ান চুপি চুপি পায়ে পিছন থেকে এসে বোনকে বলল। কি করছিস পাকনি? আকস্মিক শব্দ পেয়ে আনিকার হাতের স্কেচ বুকটা নিচে পড়ে যায়। অনিকা দ্রুত স্কেচ বুকটা তুলতে যাবে, অমনি আয়ান বুকটা নিজের হাতে তুলে নেয়। হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে বলল, কি বলতো, প্রেমপত্র লিখছিস নাকি? তুমি দাও তো খাতাটা। স্কেচ বুকে কি কেউ প্রেমপত্র লিখতে পারে নাকি? পারে পারে, মানুষ চাইলে সবই পারে। আয়ান খাতাটা খুলতে যাবে, অমনি দ্রুত অনিকা খাতা কেড়ে নিতে চায়, কিন্তু আয়ান খাতা দেয় না। বোনের থেকে লম্বা হওয়ায় বোনকে এক বাহুর চিপায় আটকে রাখে। অতঃপর খাতার পৃষ্ঠা উল্টাতে থাকে। উল্টাতে উল্টাতে একটা পৃষ্ঠায় গিয়ে চোখ আটকে যায়। একজোড়া চোখ চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না। অনিকা কোনো রকমে আয়ানের কাছ থেকে ছুটে হাত থেকে খাতাটা কেড়ে নেয়। ভাইয়া, তুমি যে এমন করে আমাকে জ্বালাও, দোয়া করি তোমার বউ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। তা যাই করুক, একটা বউ হলেই চলবে আমার। শিমু সাফওয়ানের মাঝে আজকে রয়েছে বিশাল কোলবালিশ।
সাফওয়ানই রেখেছে এই ভয়ে যদি কিছু হয়ে যায়। যা মেয়ে পরে তার হাত পায়ে ভেঙে দিবে। কেটে গেছে 2টো দিন। সাফওয়ান শিমুর চলে যাবার সময় হয়ে গেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও শিমুকে যেতে হচ্ছে। শিমুর যাবতীয় জিনিস গাড়িতে তুলছে ড্রাইভার চাচা। শিমু শাশুড়ির কাছে দাঁড়িয়ে আছে মুখ ভার করে, যেন সে টুপ করে চোখের জল গড়িয়ে পড়বে। অনিকাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তার ইচ্ছে করছে না ভাবিকে যেতে দিতে, কিন্তু ভাই ভাবির মাঝে যোজন যোজন দূরত্ব কমাতে তাদের একত্রে থাকাটা প্রয়োজন। আয়ান সাফওয়ানের সাথে দুষ্টুমিতে ব্যস্ত। অবশেষে সকলকে বিদায় দিয়ে সাফওয়ান আর শিমু গাড়িতে বসলো। দাদি তাদের যাওয়া দেখেও কিছু বলল না, শুধু মুখে অন্ধকার নামিয়ে বসে রইল। শিমুর চোখ এবার বাঁধ ভেঙে গেল, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে আর ও হাতের সাহায্যে মুছে ফেলছে। সাফওয়ান নিজে রুমাল এগিয়ে দিল। শিমু সাফওয়ানের থেকে রুমালটা নিয়ে চোখ পরিষ্কার করলো। মুহূর্তের মাঝেই শিমুর চোখ মুখ লাল হয়ে গেল। প্রায় 3 ঘন্টার রাস্তা। আধা ঘন্টার মতো কান্না করে শিমু ঘুমিয়ে গেল। সাফওয়ান সন্তর্পণে শিমুর মাথা সাফওয়ানের কাঁধে রাখলো। মনে মনে ভাবলো মেয়েটার কত রূপ দেখবে সে, কখনো রুদ্রাণী, কখনো কান্নাবতী, কখনো আবার শান্ত নদীর মতো গভীর। এই মেয়ের প্রেমে পড়ার মতো হাজার কারণ আছে তার কাছে, তাই সে একটা কারণও মিস করবে না। সবগুলো কারণ দেখে তার প্রেম পুকুরে হাবুডুবু খাবে। সাফওয়ানের মনে একটা ইচ্ছে বারবার উকি ঝুঁকি দিচ্ছে। মন চাচ্ছে একবার মেয়েটার গালে নিজের ঠোঁট স্পর্শ করাতে, কিন্তু মস্তিষ্ক বলছে না, এটা করলে তার ওয়াদা ভঙ্গ হবে। মন মস্তিষ্কের সাথে লড়াই করে সে মস্তিষ্ককেই জিতিয়ে দিল। গভীরভাবে তাকিয়ে রইল নিজ স্ত্রীর দিকে। সেই চোখের প্রণয় যদি শিমু দেখত, তবে সাফওয়ানকে নির্বিঘ্নে আপন করে নিত। লাইলা বেগম রান্নাঘরে রহিমা খালার সাথে রান্না করছিলেন। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। তিনি দ্রুত গিয়ে দরজা খুলে দিতেই দেখলেন আমান আর তার পরিবার দাঁড়িয়ে আছে। এই সন্ধ্যাবেলায় তাদের আসার কারণ বুঝতে পারলেন না, তবুও ভদ্রতার খাতিরে ভিতরে আসতে বললেন। আমান সম্পর্কে আয়ানের বন্ধু, সে মাঝে মাঝে এ বাড়িতে আসে, কিন্তু বাবা মাকে নিয়ে আসার কারণটা অস্পষ্ট। তাই তিনি তাদের হালকা নাস্তা দিয়ে ওপরে আয়ানকে ডাকতে চলে যান। অনিকার মন খারাপ দেখে আয়ান এটা সেটা বলে বোনকে খুশি করার চেষ্টা করছে। লাইলা অনিকার রুমে আয়ানকে দেখে বললেন, আয়ান, তোর বন্ধু এসেছে। আয়ান বিস্ময় নিয়ে বলল, এই সন্ধ্যাবেলায়? হ্যাঁ, আমান এসেছে পরিবার নিয়ে। আমানের নাম শুনে অনিকার হার্টবিট ফাস্ট হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, আমান পরিবার নিয়ে চলে এসেছে। আয়ানের বন্ধুর হঠাৎ পরিবার নিয়ে আগমনের কারণটা বোধগম্য হলো না। দ্রুত নিচে গিয়ে আমানকে বলল, দোস্ত, তুই এই সন্ধ্যাবেলা? কেন আসতে পারি না? আমানের শীতল কণ্ঠে উত্তর দিয়ে আশেপাশে চোখ বুলিয়ে অনিকাকে খুঁজল। না, কোথাও নেই। মেয়েটা তাকে পড়িয়ে পড়িয়ে শেষ করে দেবার প্ল্যানিং করেছে নাকি? আলতাপ এসে আমানের বাবা সিরাজের পাশে গিয়ে বসলেন। ভাই, এই অসময়ে আপনারা এখানে কোথাও যাচ্ছিলেন বুঝি? না ভাই, এখানেই এলাম। আলতাফের ভ্রু কুঁচকে গেল। ভদ্রতা সুলভ মুখে হাসি ফুটিয়ে বলল, হঠাৎ এই পথে কি মনে করে? এখন রোজই আসতে হবে, সম্পর্ক করতেই এসেছি। আলতাফ বিচক্ষণ মানুষ, সিরাজের কথার মানে খুব দ্রুতই বুঝতে পারলেন। আমানের দিকে একবার গভীরভাবে তাকালেন। আমান বারবার অনিকার রুমের দিকে তাকাচ্ছে, যা বোঝার তিনি বুঝে গেলেন। বাবা মায়ের একমাত্র ছেলে আমান। আমান ছেলে হিসেবে ভালোই, বর্তমানে সে একজন হার্ট সার্জন। সিরাজও নামকরা ব্যবসায়ী। সব মিলিয়ে তিনি অমত করার সুযোগ পেলেন না, তাই মুখে এক গাল হাসি ফুটিয়ে বললেন, লালা, মাকে ডাকো আর মিষ্টি নিয়ে আসো। সিরাজও খুব খুশি হলেন। যদিও আমার ডায়াবেটিস আছে, তবে আজকের জন্য মিষ্টি খেলে কিছুই হবে না। আমানের মা কামিনী বেগম স্বামীর দিকে চোখ গরম করে তাকালেন। বউয়ের চোখ গরম দেখে সিরাজ মুখ ছোট করে বললেন, অল্প করেই খাবো। সিরাজের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিলেন। আয়ান বন্ধুর চোখের দিকে গভীরভাবে তাকায়, মনে মনে আওড়ায়, আমার বোনের সাথে শালা তুই এত কিছু করলি, আমি জানলাম না। আলতাফ সাহেব লাইলাকে বলল, লালা, তুমি একটু অনিকাকে নিয়ে আসো তো।
অনিকার নাম শুনে আমানের চিত্ত পুলকিত হলো। আয়ান চুপচাপ বসে আমানের কাণ্ড দেখছে। কলেজ জীবনের একটা কথা মনে পড়ে গেল তার। তখন আয়ান আর আমান সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমানকে যে মেয়েই পছন্দ করে না কেন আয়ান তাকে পটিয়ে নিত। এমনকি শাইলা নামের একটা মেয়েকে আমানের অনেক ভালো লেগেছিল। বন্ধুকে সে এই ব্যাপারে জানালে আয়ান সেই মেয়েটাকে নিজ দায়িত্বে নিজের প্রেমিকা বানিয়ে নেয়। তাই আমান সেদিন আয়ানকে রাগ করে বলেছিল, আমি এমন কাউরে গপ বানাবো দেখিস, তুই লাইন মারো তো দূর এক, আমার সাথে তাকে দেখলে লজ্জা পাবেই। আমান সত্যি সেটাই করেছে, তার নিজের বোনেরই প্রেমিক হয়েছে। আয়ানের আকাশ পাতাল চিন্তার মাঝেই ড্রয়িং রুমে লাইলা অনিকাকে নিয়ে আসলো। অনিকা আমানের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না, কিন্তু আমান চাতক পাখির মতো তাকিয়ে আছে তার প্রণয় কুমারীর দিকে, যাকে এবার সে চিরতরে নিজের করে নেবার জন্য এসেছে। আর তার প্রণয় কুমারী অভিমান দেখিয়ে দূরে যেতে পারবে না। অনিকাকে একদম আমানের মুখোমুখি বসানো হলো। অনিকা ভাবতেই পারছে না ছেলেটা নিজের কথাকে এত তাড়াতাড়ি সত্যি করে দেবে। অতিরিক্ত অস্বস্তি হচ্ছে অনিকার, কারণ আমান এক নজরে তাকিয়ে আছে তার দিকে, আর তার ভাই সরু দৃষ্টিতে তাকিয়ে আছে আমানের দিকে। আমানের বাবা মা অনিকার সাথে কথা বলল, তাদের তেমন কিছু জানার নেই, মেয়েকে তারা আগে থেকেই চেনে। ছেলের জেদের কাছে হার মেনে এই রাত্রিবেলা তারা মেয়ে দেখতে এসেছে। রাজিয়া বেগম চা মুখে দিতে দিতে বললেন, আমার মনে হয় আমান আর অনিকাকে কিছুক্ষণ একা কথা বলতে দেওয়া প্রয়োজন। রাজিয়া বেগমের কথায় সবাই সম্মত হলেন। আমান যেন এই কথারই অপেক্ষায় ছিল। অনিকা উঠতেই সেও অনিকার পিছন পিছন হাঁটা শুরু করলো। অনিকার রুমের ভিতরে আসার সাথেই আমান দরজা আটকে দিল। অনিকার যেন নিঃশ্বাস আটকে গেল এমন অবস্থা, তবুও কাঁপা কাঁপা গলায় বলল, দরজা কেন আটকাচ্ছ? আমান অনিকার কথায় পাত্তা না দিয়ে অনিকার মুখোমুখি এসে দাঁড়ালো। অনিকার পুরো শরীরে কাঁপুনি ধরে গেল এবার। আমান শান্ত কণ্ঠে বলল, আমার ফোন কেন ধরেছিল না? হ্যাঁ, আমি বলছি না আমার দূরত্ব সহ্য হয় না। অভিমান করো যাই করো, ফোন কেন বন্ধ করেছো? হ্যাঁ, এমন ব্যবস্থা করে যাবো আজকের পর কখনো অভিমান করে ধরে যেতে পারবে না। অনিকা ঘামতে শুরু করলো। ছেলেটার জেদ সম্পর্কে অবগত সে, কিন্তু একদিনের মধ্যে যে বিয়ের প্রস্তাব এনে হাজির হবে সেটা কল্পনাতেও আসেনি ওর। অবশ্য আমান একবার বলেছিল রাগ করে ছেড়ে চলে যেতে চাইলে ডাইরেক্ট বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, আর ও সেটাই করেছে। আমান এগিয়ে এসে অনিকার কপালে চুমু এঁকে দিল। আমার বউ হওয়ার জন্য প্রস্তুত হোক। আমি প্রেমিক হিসেবে ভীষণ সভ্য ভদ্র, কিন্তু আমি জামাই হিসেবে কিন্তু ততটাই অসভ্য অভদ্র হব। নিজের কথা শেষ করে আমান ড্রয়িং রুমে চলে গেল, আর অনিকা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ সময় গড়ালো, তারপর অনিকা ধীর পায়ে হেঁটে গিয়ে এসে সবার সাথে বসলো, আর একটি বারের জন্যে ভুলেও আমানের দিকে তাকালো না। ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলো শিমু। কিছু মনে করার চেষ্টা করলো, ভাবলো সে তো গাড়িতে ছিল, বিছানায় এলো কিভাবে? মনে পড়লো কাঁদতে কাঁদতে গাড়িতে ঘুমিয়ে যাওয়ার কথা। তাহলে কি সাফওয়ান তাকে নিয়ে এসেছে? কিন্তু কেমন করে নিয়ে এসেছে, কোলে করে নয় তো? ভাবতেই শিমুর কান গরম হয়ে গেল। শেষমেশ ওই লোকটার কোলে উঠেছে ও। নিজেকে নিজেই কতক্ষণ বকাঝকা করলো। তার ভাবনার মাঝেই সাফওয়ান ওয়াশরুম থেকে বের হলো চুল মুছতে মুছতে। শিমু সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল। মনে মনে ভাবলো এত বড় দামড়া ছেলে একটা মেয়ের সামনে কিভাবে 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকতে পারে? এর কি লজ্জা নেই? সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে অমায়িক হাসি দিল। শিমুর যেন সেই হাসিতে গা জ্বলে গেল। সাফওয়ান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে চিরুনি চালাতে চালাতে বলল, প্রায় 3 ঘন্টার রাস্তা তো ঘুমিয়ে এলেন, এখনো কি ঘুমানোর প্ল্যানিং আছে নাকি? শিমু সাফওয়ানের কথার উত্তর দেবার প্রয়োজন বোধ করলো না। চুপচাপ উঠে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ান শিমুর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, ঘুম থেকে উঠেই ঝাঁজ লবঙ্গ ঝাঁজ দেখানো শুরু করে দিয়েছে। আমাদের পরিবার একটু আগেই চলে গেছে। অনিকা বসে বসে দাঁত কামড়াচ্ছে। আলতা বিয়ের সম্পর্কে তেমন কিছু জানায়নি আমানের পরিবারকে, শুধু বলেছে, দেখেন ভাই, হুট করেই তো বিয়ের মতো এত বড় কাজ সম্পন্ন করা যায় না, তার জন্য সময় প্রয়োজন, আর ছেলে মেয়েদেরও আর একটু নিজেদের জানার বোঝার প্রয়োজন।
আর আমার বড় ছেলে আজকেই ঢাকায় গেছে। আমি চাচ্ছিলাম আর একটু সময় নিতে। সিরাজ ও আলতাফের কথার উপর কোনো কথা বলেনি। তারাও কিছু সময় দিয়ে গেছেন বিয়ের সম্পূর্ণ প্রস্তুতির জন্য। আয়ান পুরো ড্রয়িং রুমে পায়চারি করছে। অনিকা ভাইয়ের অবস্থা দেখে মেঝেতে নখ খুঁড়ছে। আয়ান অনিকার পাশে গিয়ে বলল, তুই আমার ওই বোকা বোনটা না, যে প্রেমে পাও জানে না। আবার জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আর আমারও তো আমার ছোটকালের সেই বলদ বন্ধুটা, যে নাকি ভাজা মাছ উল্টে খেতে জানে না। নিজের কথা শেষ আয়ান আহম্মকের মতো বসে রইল। তার এতদিনের হিসেব সব উল্টো হয়ে যাচ্ছে। রাজিয়া বেগম এসে সোফার উপর বসলেন। মনে মনে তিনি একটু সাফওয়ান শিমুর প্রতি রাগান্বিত, তাই পরিবারের কারোর সাথেই তিনি প্রয়োজন ব্যতীত কথা বলছেন না। লাইলা বেগম সকলকে খাবারের উদ্দেশ্য ডাকলেন। অনিকা ধীর পায়ে হেঁটে গিয়ে খাবার টেবিলে বসলো। ধীরে ধীরে সবাই গিয়ে টেবিলে বসে পড়লে লাইলা বেগম খাবার সার্ভ করতে করতে বললেন, সাফওয়ান আমায় কল করেছিল। ওরা কোনো সমস্যা ছাড়াই বাসায় ভালোভাবেই পৌঁছে গেছে। সময়ের বেড়াজালে আমরা সবাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। আমাদেরকে সময় ধোঁকা দিয়ে চলে যাচ্ছে প্রতিনিয়ত। যখন আমরা সেটা অনুভব করি তখন অনেকটা দেরি হয়ে যায়। তাই আমাদের উচিত যে কোনো সময়কে সঠিকভাবে কাজে লাগানো, যেন এই নিয়ে আমাদের পরে কোনো আফসোস না থাকে। শিবু সাফওয়ানের বাসায় এসেছে গোটা 7 দিন হয়ে গেল। কোনো রকম বই পড়ে টিভি দেখে সময় পার হয়ে যাচ্ছে ওর। কখনো হয়তো সে ভাবেনি তার এত বড় লোকের বাড়িতে বিয়ে হবে। এই সব কিছুই ছিল তাদের কাছে ছেঁড়া কাঁথাই থেকে লক্ষ টাকার স্বপ্ন দেখার মতন। কিন্তু সৃষ্টিকর্তা যে ভাগ্যের মতো অলৌকিক একটা জিনিস রেখেছে, এই ভাগ্য যখন ফলে যায় মানুষ মিসকিন থেকে লাখপতি হয়ে যায়, আবার লাখপতি থেকে মিসকিন হয়ে যায়। সাফওয়ানের এই ফ্ল্যাটে রয়েছে 3টি কামরা, যার একটি কামরায় সে থাকছে, অন্যটিতে সাফওয়ান, আরেকটি কামরা খালি পড়ে আছে। মাঝে মধ্যে তার নিজের কাছে ভাবতেও অবাক লাগে, তারা তো স্বামী স্ত্রী, তাদের মাঝে কি এই যোজন যোজন দূরত্ব মানায়? তখনই তার ভেতরের সত্তা বলে ওঠে মানায়। নিজের আত্মসম্মান প্রতিষ্ঠিত করতে চাইলে এটা মানায়। যদি দ্রুত তুমি তাকে ক্ষমা করে দাও তবে আবার সে একই ভুল করতে পারে। যদি সে সত্যি নিজের ভুল শুধরে নিতে চায় তাহলে তাকে পরখ করো, যেন একই ভুল বারবার না হয়। মুমিন ব্যক্তি একবারই ধোঁকা খায়, বারবার নয়। শিমু সেই ভুল করবে না, সাফওয়ানকে পরখ করবে গভীরভাবে। এতে একটু সময় লাগলেও দোষের কিছু নেই। শিমু নিজের চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে রান্নাঘরে চলে গেল। সাফওয়ান বলে গেছিল আজকে ফিরতে রাত হবে, তাই সেও রান্নাঘরে দেরি করেই ঢুকেছে। উদ্দেশ্য কই মাছ টমেটো দিয়ে ভুনা করবে, আর সাথে আলু ভাজি করবে। দুজন মানুষ বেশি রান্না করলে খাবার অপচয় হতে পারে। কোমরে ওড়না গুছিয়ে রান্না করা শুরু করে দিল। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রান্না শেষ করলো। কিছু সালাদ আইটেম কেটে টেবিলে সবকিছু গরম গরম সাজিয়ে রাখলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাওয়ায় ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এরই মাঝে সাফওয়ান ডোরবেল বাজালো, কিন্তু কয়েকবার বাজানোর পরও শিমু দরজা খুলল না। শিমু ফোনে কয়েকবার কলও দিল, কিন্তু শিমুর ফোন ড্রয়িং রুমে থাকায় সেটাও রিসিভ হলো না। সাফওয়ান ভীষণ চিন্তিত হলো। সাফওয়ান আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শিমু যতক্ষণে বের হয়েছে ফোনের কল বাজতে বাজতে কেটে গেছে। সাফওয়ান শেষবারের মতো কলিং বেল বাজালো। শিমু দ্রুত দরজা খুলে দিল। শিমু দরজা খুলতেই তার চোখে পড়ল সাফওয়ানের বিধ্বস্ত চেহারা। সাফওয়ান তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে গিয়ে শিমুকে স্পর্শ করতে গিয়েও করল না। তুমি ঠিক আছো তো? এতবার কলিং বেল বাজালাম, ফোনে কল করলাম, কোনোটাই কেন ধরলে না? সাফওয়ানের অতিরিক্ত অস্থিরতার কারণে আপনির বদলে তুমি হয়ে গেছে। শিবু দুঃখিত হয়ে উত্তর দিল, আই এম সরি, আসলে রান্না শেষে আমি ঘেমে গেছিলাম, তাই শাওয়ার নিতে গেছিলাম একটু, যার জন্য আমি শব্দ শুনতে পাইনি। ও। সাফওয়ান ছোট করে ওফ বলে নিচের ঘরের দিকে চলে গেল। শিবু বুঝতে পারলো সাফওয়ান ভীষণ ক্লান্ত, তাই ওর সাথে তেমন কথা বলল না। শিবু এই 1 সপ্তাহে বুঝতে পেরেছে সাফওয়ান কফিতে আসক্ত, তাই সে কিচেনে চলে গেল কফি বানাতে। সাফওয়ান ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। দরজা খটখটানির শব্দ পেয়ে দরজার দিকে তাকালো। আসবো? আসুন, আমি তো বলেছি আমার রুমে আসতে আপনি অনুমতি নেবেন না। শিবু কোনো বাকবক্তিতায় না ছড়িয়ে সাফওয়ানের কাছে এগিয়ে গেল। হাতে রাখা কফির মগটা সাফওয়ানের দিকে এগিয়ে দিল।
আপনার হয়তো এটা প্রয়োজন। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকালো। এই মুহূর্তে তার সত্যি এক কাপ কফির প্রয়োজন ছিল। আজকে অফিসে এক ক্লায়েন্টের সাথে তর্কে জড়িয়ে পড়েছিল সে, যার দরুন মাথাটা ভীষণ ধরেছে। ধন্যবাদ। চাইলে কিন্তু আপনার জন্য এক কাপ আনতে পারতেন। আমি কফি খাই না। ও, সাফওয়ান কফি খেতে খেতে প্রশ্ন করলো। আচ্ছা, আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে আমার কেয়ার করেন কেন? আসলে আমি মানুষটাই একটু উদার প্রকৃতির, তাই। সাফওয়ান মুচকি একটা হাসি দিয়ে বলল। কতটা উদার দেখতেই পাচ্ছি। এতদিন যাবৎ ভালোবাসার আবদার করছি, উদারতা দেখিয়ে সেটাও তো দিতে পারেন নাকি? আপনাকে দেখলে আমার অদ্ভুত অনুভূতি হয়, ঠিক ঘৃণা নয়, যেটা আপনাকে আমার করা উচিত। সাফওয়ান মুচকি হেসে উঠে গিয়ে শিমুর কানের কাছে ফিসফিস করে বলল। যেদিন আপনি এই অনুভূতির স্বাদ পাবেন সেদিন আপনি সম্পূর্ণ আমার হবেন। শিমুর একটু লজ্জা লজ্জা অনুভূতি হয়। কেন হয় সে সেটা জানে না। শিমু নিজের কক্ষের দিকে যেতে যেতে বলল, আপনার খিদে পেলে আমাকে ডেকে দিয়েন। সাফওয়ান মনে মনে বলল, খিদে তো লেগেছে, প্রেম প্রেম খিদে লেগেছে আমার। এত রাতে আমানের ফোন দেখে অনিকা অবাক হলো। ছেলেটা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। আগে এরকম ছিল না। প্রথম প্রথম যখন আয়ান ভাইয়ার সাথে সাথে আসতো, তখন তাকে দেখে মনে হতো ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। কিন্তু যেই থেকে নিজের অনুভূতি সম্পর্কে ওকে জানিয়েছে, সেই থেকে শুরু করলো মিস্টার অভদ্র হয়ে যাওয়া। সেদিন দেখতে আসার পর থেকে ছেলেটা আরো বেপরোয়া হয়ে গেছে। হুটহাট কল দিচ্ছে, আবার দেখা করার আবদার করছে। ছেলেটা যে ভয়ঙ্কর প্রেমিক পুরুষ এটা তার জানা হয়ে গেছে। প্রেমিক পুরুষ ভালো, কিন্তু ভয়ঙ্কর প্রেমিক পুরুষ একটু বেশিই ভালো হয়। এরা তাদের প্রিয়তমার জন্য সবই করতে পারে। অনিকা ভাবনার ইতি টেনে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। মেয়েলি কণ্ঠ পেয়ে আমানের চিত্ত শান্ত হলো। যতবার এই কণ্ঠ শুনে ততবার তাকে একান্ত নিজের করে নেওয়ার ইচ্ছেটা মাথা চারা দিয়ে ওঠে। নিজেকে শান্ত করে নিজেই নিজেকে আশ্বাস দেয়, আর অল্প কিছুদিন তারপর সে একান্তই তোর। যাকে হারানোর ভয় তাকে আর কুড়ে কুড়ে খাবে না। দাদি রহিমাকে দিয়ে পা টেপাচ্ছে। কালকে রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সাফওয়ান আর শিমু বাড়িতে এসেছে। এসে পায়ের ওপর পা তুলে তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। নাতি ছেলের বউ তার পাশে না থাকায় শিমুকে সে কিছুই বলতে পারছে না। এই দুঃস্বপ্ন দেখার পর থেকে রাজিয়া বেগমের আত্মা শুকিয়ে আছে, শরীরও কেমন ম্যাচ ম্যাচ করছে। আয়ান দাদির ঘরের কাছ দিয়ে নিজের ঘরে যাচ্ছিল। দাদিকে এত রাতে জাগতে দেখে দাদির ঘরে প্রবেশ করলো। গিয়েও দেখলো রহিমা খালা পা টিপছে আর ঘুমে ঢুলছে, কিন্তু বুড়ির চোখে ঘুম নেই। আয়ান রহিমা খালাকে চলে যেতে বলে নিজেই দাদির পা টিপে দিতে শুরু করলো। কথায় কথায় দাদিকে জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছ না কেন? ঘুম কি আমার আর আছে? কেন? ঘুম তো আমার কবেই উড়ে গেছে, যেদিন থেকে আমার নাতি গরিব একটা মেয়েকে বিয়ে করেছে। জানিস আমার কত স্বাদ ছিল। আয়ান দাদির কথা শেষ না করতে দিয়ে বলল, দাদি আমার ঘুম পেয়েছে, আমি আসছি। নিজের কথা শেষ করে আয়ান আর এক সেকেন্ডও দেরি করলো না, দ্রুত দাদির কক্ষ থেকে বেরিয়ে গেল। রাজিয়া বেগম নাতির চলে যাওয়ার দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইলেন। তার কথা শোনার মতো কেউ নেই। একটি সুন্দর সন্ধ্যা শিমু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সাফওয়ান আজকে বাসায় আছে। সাফওয়ান ড্রয়িং রুমে থাকায় শিমু রুম থেকে বের হচ্ছে না। সাফওয়ানের সামনে গেলে নিজের মধ্যে একরকম জড়তা অনুভূত হয় ওর। কেন এই জড়তা সেটা শিমু জানে না। সাফওয়ানের চোখে গভীর প্রণয় দেখলে মনে হয় সবকিছু ভুলে যেতে, কিন্তু তার যুবতী মন সাফওয়ানের জন্য তীব্র অভিমান পুষে রেখেছে। তার ইচ্ছে করে সাফওয়ানের বুকে মাথা রেখে সেই সব রাতের কথা জানাতে, যেই রাতগুলোতে সে নির্ঘুম কাটিয়েছে। জানাতে ইচ্ছে হয় মানুষের কথার দ্বারা কত অপমান মুখ বুজে সহ্য করেছে, কিন্তু অতিরিক্ত চাপা স্বভাবের হওয়ার জন্য ও এগুলো কিছুই বলতে পারে না। অতিরিক্ত অভিমানে দু চোখ ভেঙে জল পড়তে শুরু করলো। এক পর্যায়ে মেঝেতে পা ভেঙে বসে পড়ল শিমু। সাফওয়ান আজকে পরিপূর্ণভাবে নিজেকে ধাতস্থ করে নিয়েছে। শিবু তার কাছে এসেছে গোটা 1 মাস হয়ে গেল, কিন্তু তাদের সম্পর্কের বিশেষ কোনো উন্নতি হয়নি। সে নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছে, কিন্তু শিমু এখনো নির্বিকার। সে আর শিমুর অবহেলা সইতে পারছে না। অনেক তো হলো অনুভূতি লুকোচুরি, আর সে কোনো লুকোচুরি খেলতে চায় না। সে চায় এবার নিজের প্রেয়সীকে আপন করে পেতে।
নিজের সাথে বোঝাপড়া করে সাফওয়ান সোজা শিমুর ঘরের দিকে চলে যায়, কিন্তু গিয়ে দেখলো শিমু রুমে নেই। ব্যালকনির দিকে ধীর পায়ে এগিয়ে যেতেই এক কান্নারত রমণীর দিকে দৃষ্টি আটকে গেল, যে রমণী হাঁটুতে মুখ গুজে গুনগুনিয়ে গান করছে, যার দীর্ঘ কালো কেশ পিঠ চুড়ে লুটোপুটি খাচ্ছে। সাফওয়ান হাঁটু ভেঙে শিমুর কাছ ঘেঁষে বসলো। এই রমণী কান্না করাতে এতটাই বিভোর যে তার সামনে যে কেউ বসে আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সাফওয়ানের ভীষণ ইচ্ছে করলো রমণীকে নিজের বুকে আগলে নিতে। জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, ওগো রমণী, তোমার এত দুঃখ কিসের? ওর মধ্যে হঠাৎ কোথা থেকে যেন একরাশ অধিকারবোধ তৈরি হলো। হাত বাড়িয়ে আগলে নিল নিজের প্রেয়সীকে। শিমু পুরুষারে হাতের ছোঁয়া পেয়ে একটু ভরকালো, থমকালো, স্তব্ধ হয়ে গেল। নিজের লুকানো কান্না আরো সামনে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সাফওয়ানের বুক থেকে মাথা তুলতে চাইল, কিন্তু সাফওয়ান তুলতে দিল না। জোর করেই মাথা নিজের বুকে চেপে রাখলো। শিমু স্পষ্ট শুনতে পেলে সাফওয়ান বুকের অস্বাভাবিক ধুকপুকানি। দীর্ঘ সময় কেটে গেল নিরাপত্তার মধ্যে। নিরাপত্তা ভেঙে সাফওয়ান বলে উঠল, শিমু, আমরা কি পারি না আমাদের মাঝের এই যোজন যোজন দূরত্বের ইতি টানতে? আমরা কি পারি না আমাদের একটা সুখের সংসার সাজাতে? শিমুর কাছে সাফওয়ান কণ্ঠ ভীষণ কাতর শোনালো। কি সহজ আবদার! ইতিমধ্যেই সাফওয়ানের হাতের বাঁধন আলগা হয়ে গেছে। শিমু সাফওয়ানের বুক থেকে মাথা তুলে সাফওয়ানের চোখের দিকে তাকায়। সাফওয়ান লক্ষ্য করলো শিমুর চোখ অসম্ভব রকম লাল হয়ে আছে। কান্না করার ফলে নাকের ডগাও ফুলে লাল হয়ে গেছে। শিমুর অভিমানে পরিপূর্ণ অক্ষি কোটরে জল থই থই করছে। সাফওয়ান শিমুর নিরাপত্তা দেখে আবার প্রশ্ন করলো, বলুন না, আমরা পারি না অতীত ভুলে গিয়ে আবার সবটা নতুন করে সাজাতে? হঠাৎই অভিমানী মেয়েটা একরাশ অভিমান নিয়ে বলতে শুরু করলো, কোনটাকে ভুলে যেতে বলছেন সাফওয়ান আপনি? বাসর রাতে স্ত্রীকে প্রত্যাখ্যান করে চলে যাওয়াকে, নাকি প্রতিনিয়ত আমার অপমানিত হওয়াকে, নাকি নিজের সম্মান বিকিয়ে দিয়ে একটা মেয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকাকে, নাকি দিনের পর দিন আপনার দাদির কটু কথাকে শোনাকে? আপনার যখন এতটাই আমাকে অপছন্দ, তবে কেন বিয়ে করেছিলেন আমায়? প্রতিনিয়ত আপনার আত্মীয়রা, প্রতিবেশীরা আমাকে ঠাট্টা তামাশা করতো, আম্মা আড়াল করতো, কিন্তু আমি টের পেয়েই যেতাম। শিবু কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করলো, আপনি কি কখনো চিন্তা করেছেন বিয়ের রাতে একটা মেয়ে কতটা আশার স্বপ্ন বুকের মাঝে পুষে রাখে? কিন্তু সেদিন আপনি এলেন না। আমি পুরো রাত আপনার জন্য বসেছিলাম। সকালবেলা আপনার দাদি এসে বলল আমি নাকি অপয়া কলঙ্কিনী, তাই তার নাতি আমাকে ফেলে চলে গেছে। আপনার দাদি প্রতিনিয়ত আপনার চলে যাওয়ার জন্য আমাকে দায়ী করত। বিয়ের পরে বাবা কতবার আপনার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বাবাকে মিথ্যে বলেছি। নিজের কষ্টগুলোকে আড়াল করে আমি বাবার সাথে হাসি মুখে কথা বলেছি। শিবু এবার অসহায়ের মতো সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি কি এতটাই অপয়া? আমি যেটাই ধরতে যাই সেটাই কেন দুঃখ হয়ে যায় বলতে পারেন? আমিও তো আপনার জন্য এক বুক ভালোবাসা নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার প্রত্যাখ্যান পেয়ে সেগুলো কেমন ফিকে হয়ে গেছে। আমিও চাই সব ঠিক করে নিতে, কিন্তু আমার ভয় হয় যদি আপনি আবারও আমাকে ছেড়ে চলে যান। আমি জানি আমি কোনো অবুঝ কিশোরী নই, কিন্তু আপনাকে আঁকড়ে বাঁচতে চাই আমি আপনাকে ভালোবেসে বৃদ্ধ হতে চাই। কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লে আমার বুকের ভিতরে হাহাকার করে ওঠে, মনের মাঝে তীব্র অশান্তি হয়। আমি এই সব কিছুর থেকে নিস্তার পেতে চাই সাফওয়ান। আমি আপনাকে ভালোবাসতে চাই। মন যেমন আগুনের স্পর্শ পেয়ে গলে যায়, শিমু তেমন সাফওয়ানের উষ্ণ স্পর্শ পেয়ে নিজের বুকের মাঝে রাখা সকল কষ্ট প্রকাশ করে দিচ্ছে। আজ নিজেকে অনেক হালকা মনে হচ্ছে শিমুর। নিজের সব অভিযোগ প্রকাশ করতে পেরে মনে শান্তি লাগছে তার। খুব কাঁদতে ইচ্ছে করছে। সাফওয়ান শিমুকে আবার বুকের মাঝে আগলে নিল। শিমু আবারও কাঁদতে শুরু করলো। এই কান্না যেন দীর্ঘকালের অভিমানের পাহাড় ধসে পড়ার কান্না। সাফওয়ান শিমুর সমস্ত অভিযোগ মন দিয়ে শুনছে। নিজের করা ভুলের জন্য সে সত্যি ভীষণ অনুতপ্ত। নিজের রাগ জেদকে প্রাধান্য না দিলে হয়তো আজকে মেয়েটার এই পাহাড় সমান অভিমান দেখতে হতো না। তাদের ভালোবাসাময় একটা সংসার হতো এতদিন। সাফওয়ান শিমুর মাথা তুলে নিচের দিকে ঘোরালো। শিমু কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি আপনার সাথে অনেক অনেক অন্যায় করেছি, আমি জানি। আমি সেগুলোকে শুধরে নিতে চাই। আমার এই ভুলগুলো
শুধরে নেবার জন্য আমি আপনার থেকে একটা সুযোগ চাই। দয়া করে আমাকে ফেরাবেন না। সাফওয়ান আবার কাতর স্বরে বলল, আমি গ্রামে বিয়ে করার জন্য মোটেই রাজি ছিলাম না, কিন্তু মায়ের কথায় এক প্রকার বাধ্য হই মায়ের কথা রাখতে। মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে, আবার আমার বন্ধুরাও আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে। একদিকে মা বাবার চাপ, অন্যদিকে বন্ধুদের ঠাট্টা, সব মিলিয়ে আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। মায়ের কথা রাখতে আপনাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু আপনাকে মেনে নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আপনি জানলে অবাক হবেন, আমি আপনাকে বিয়ের আগে একবারের জন্য দেখিও নি। কবুল বলার পরে আমি বিয়ের আসর ছেড়ে চলে এসেছিলাম। আপনার বাবা আমাকে আটকাতে গেলে আমি তাকে বলেছিলাম আমার জরুরি কাজ পড়ে গেছে। আপনার বাবা সেটা বিশ্বাসও করে নিয়েছিল, হাসি মুখে বিদায় দিয়েছিলেন আমাকে। মা ওই দিকটা সামনে নিয়েছিল সেদিন, তাই কোনো ঝামেলা হয়নি। নিজের সাথে অনেক বোঝাপড়ার পর সিদ্ধান্ত নিলাম মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে, কিন্তু আমি চাইলে সংসার নাও করতে পারি। নিজের জেদকে প্রাধান্য দিয়ে ঢাকায় চলে এসেছিলাম। ঢাকায় এসেই মাকে বলেছিলাম আমি আপনার সাথে সংসার করতে চাই না। সেই দিনের পর থেকে টানা 2 মাস আমার সাথে মায়ের কোনো যোগাযোগ ছিল না। এর মাঝেই আয়ান এলো আমার বাসায় হুট করে। ওকে দেখে আমি অবাকই হই। ও আমাকে আমার ভুলগুলো সম্পর্কে অবগত করে। ইতিপূর্বে আপনার কথা মনে পড়লেও আমি আমার জেদকেই প্রাধান্য দিয়েছি। আয়ান যখন আপনার সাথে আমার করা অন্যায়গুলোর সম্পর্কে ধারণা দিল, তখন আমি বুঝতে পারলাম নিজের জেদের বশে আমি আমার স্ত্রীকে কতটা কষ্ট দিয়েছি। ধীরে ধীরে আমার চিন্তাধারা বদলালো, আপনার প্রতি আমার অনুভূতি কাজ করতে শুরু করলো। আয়ানকে নিজের মনের কথাগুলো বললাম। আয়ান আমাকে আশ্বস্ত করলো সব ঠিক হয়ে যাবে। আমিও নিজের করা ভুলগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে মরিয়া হয়ে উঠলাম। আয়ানের সাথে গেলাম বাড়িতে, যে সম্পর্কে বাড়ির কেউ কিছুই জানতো না। যাবার পরের দিনই বাবা আমাকে আলাদা ডেকে নিয়ে অনেক বকাঝকা করলেন। বাবাকে কোনো রকমে আয়ান সামলে নিল। বাবাও শান্ত হলেন। আমি তারপর থেকে নিজের সবটা দিয়ে চেষ্টা করছি নিজের ভুল শুধরে নেবার। আপনি কি আমাকে এখনো ক্ষমা করবেন না শিমু? আমি সত্যি চাই আপনার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শিমু। সাফওয়ান এবার আরো অসহায় কণ্ঠে বলে উঠল, আমি তো ভুল করেছি, আমি জানি। সেই জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি আর এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে চাই না। আপনি দয়া করে আমাকে এই অপরাধ বোধ থেকে মুক্তি দিন। একটি বিষাদময় রাতের শেষে একটি সুন্দর প্রভাতের আগমন, যে প্রভাত মুছে দেবে হয়তো বিষাদের ঘন ঘটা। প্রভাতের সেই মিষ্টি আলো পৌঁছে যাবে সব আনাচে কানাচে, জাগাবে হয়তো কোনো এক প্রেমিক পুরুষের জন্যে তার প্রেয়সীর হৃদয়ে প্রেম। ভেঙে যাবে হয়তো পাহাড় সমান অভিমানের বাধা। সূর্যের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ছুটে গেল সাফওয়ানের। চোখ খুলতেই নিজের বুকে প্রেয়সীকে আবিষ্কার করে তার চিত্ত পুলকিত হলো। হৃদয় জানান দিল এবার বুঝি প্রেয়সীর অভিমান ভাঙবে। এই প্রথম তারা দুজন এত কাছে পুরো একটি রাত কাটিয়ে অভিমান বিলাস করলো। মৃদু শব্দে সাফওয়ান শিমুকে ডাক দিল। উঠুন, সকাল হয়েছে। সাফওয়ানের ডাকে ঘুম ছুটে গেল শিমুর। পিটপিট করে চোখ খুলতেই সাফওয়ানের বুকে নিজেকে আবিষ্কার করলো। মনে পড়ে গেল কাল রাতের কথা। সবকিছু মনে পড়তেই লজ্জায় দুগাল রাঙা হয়ে গেল। কিশোরী মেয়েদের মতো কালকে কি করছে ভাবতেই যুবতী মন অশান্ত হয়ে উঠল। লজ্জায় মাটির বুকে নিজেকে আড়াল করতে মন চাইল। দ্রুত সাফওয়ানের বুক থেকে মাথা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। এভাবে সারা রাত বেকায়দায় কাটানোর জন্য শরীরে কিছুটা ব্যথা অনুভব হলো। সাফওয়ান শিমুর সামনে উঠে দাঁড়ালো। তারপর শিমুর দিকে একটু নিচু হয়ে শিমুর কপালে নিজের ওষ্ঠ স্পর্শ করালো। শিমুর সর্বশরীর কাঁপুনি দিয়ে উঠল যেন। এটা ওর কাছে প্রথমবার ছিল, যার জন্যে ও একটু অপ্রস্তুত হয়ে গেল। সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে অমায়িক হাসি দিয়ে বলল, কান্নাকাটি করে তো অবস্থা খারাপ করে ফেলেছেন। রাতে তো আমার বা আপনার কারোরই কিছু খাওয়া হয়নি। আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি খাবার কিনতে, আপনি সেই পর্যন্ত ফ্রেশ হয়ে নিন।
সাফওয়ান নিজের বাক্য শেষ করে আবার একটু হাসি দিয়ে চলে গেল নিজের কক্ষে। শিমুর মনে হলো আজ তার কাছে সাফওয়ানকে অনেক বেশি ভালো লাগছে। এই যে তার এই মিষ্টি হাসিটা যেন হৃদয়ে গিয়ে লেগেছে। নিজেকেও ভীষণ হালকা লাগছে ওর। সাফওয়ানের এই হাসিটা দেখার জন্যে ঝুক ঝুক বাঁচতে ইচ্ছে করছে। আয়ান আর আলতাফ প্রাতঃভ্রমণ শেষে বাসায় ফিরেছে মাত্র। রাজিয়া বেগম তাদের কাছে 2 গ্লাস পানি নিয়ে এসে বসলেন। আলতাফের দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিতে দিতে বললেন, আমার মনে হয় বিয়ে নিয়ে এবার আমাদের পরিবারের সাথে কথা বলা দরকার। মা ঠিকই বলছেন। এবার আমাদের এই বিষয় নিয়ে আগানো প্রয়োজন। আর সাফওয়ানকেও আমি এই ব্যাপারে আজকেই জানব। কি বলো আয়ান? আব্বু, আপনি ভাইয়ার সাথে কথা বলুন। অনিকা আড়াল থেকে সব কথা শুনে নিজের কক্ষের দিকে দৌড়ে চলে গেল। তার ভীষণ লজ্জা লাগছে। অবশেষে তার প্রণয় কুমার তার হবে ভাবতেই সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ হচ্ছে। নিজের কক্ষে রাখা ড্রেসিং টেবিলের সামনে দিয়ে লাল ওড়না দিয়ে মুখ ঢেকে দেখলো কেমন লাগে। বধূ বেশে নিজেকে কল্পনা করতেই দোগালে রক্তি মাথা ছড়িয়ে পড়ল। আচ্ছা, আমানের কেমন অনুভূতি হবে যদি সে জানতে পারে খুব শীঘ্রই তাদের বিয়ে হচ্ছে? না না, সে আর ভাবতে পারছে না। লজ্জায় আড়ষ্ট হচ্ছে বারবার। সাফওয়ান আজকে নিজের কর্মক্ষেত্র থেকে দ্রুত প্রস্থান করে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বউকে তেমন কিছুই দেওয়া হয়নি তার। পরে বউ তাকে কৃপণ বলুক, সে সেটা চাই না। গাড়ি পার্কিং লটে রেখে বেরিয়ে গেল শপিং মলের দিকে। উদ্দেশ্য বউকে উপহার দেওয়ার। শপিং মল থেকে বের হতে হতেই বিকেল হয়ে গেল। মনে মনে বলল, মেয়েদের জিনিস ক্রয় করা ভীষণ কষ্টসাধ্য, এটা মেয়েরাই ভালো করতে পারে। এরপর শপিং ব্যাগগুলো গাড়িতে রেখে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় পৌঁছে 2 বার কলিং বেল চাপতেই শিমু দরজা খুলে দিল। শিমু সাফওয়ানের হাতের দিকে তাকাতেই অবাক হলো। প্রায় 10-12টির মতো শপিং ব্যাগ। সাফওয়ান শিমুর দিকে ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। শিমু সাফওয়ানের হাত থেকে ব্যাগগুলো নিতেই সাফওয়ান গিয়ে ড্রয়িং রুমে রাখা সোফার উপর বসে পড়ল। শিমুকে উদ্দেশ্য করে বলল, আজকে রাতে আমরা ঘুরতে বের হব। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি শাড়ি পরে তৈরি হয়ে নেবেন। প্রতিটি মেয়েই তার প্রিয় মানুষের দেওয়া ছোট ছোট উপহারগুলোতে পাহাড় সমান আনন্দ খুঁজে পায়। শিবও তার ব্যতিক্রম নয়। সেও তার স্বামীর দেওয়া উপহারগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, কিন্তু সেটা প্রকাশ করলো না। নিজের পছন্দ মতো একটি কালো রঙের শাড়ি বেছে নিল শিমু। আয়নার সামনে গিয়ে গায়ে চড়াতেই নিজেকে দেখে নিজেই মুগ্ধ হলো। অনেকদিন পরে যেন নিজের মাঝে নিজেকে খুঁজে পেল ও। মাথায় ম্যাচিং করে কালো রঙের একটি হিজাব পরে নিল। হাত ভরে চুড়ি পরে হাত নাড়াচাড়া করলো। চুড়িতে ঝনঝন করে আওয়াজ হতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। টকটকে লিপস্টিক নিতে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ঠোঁটে রক্তরাঙা লিপস্টিক নিল। চোখে কালো কাজল নিতে ভুলল না। নিজের সাজ সম্পূর্ণ হতেই আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিল কয়েকবার। মনে মনে বলে ওঠে, সবকিছু একদম পারফেক্ট। সাফওয়ান অনেকক্ষণ যাবৎ শিমুর জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো পর্যন্ত রুম থেকে বেরোনোর নাম গন্ধ নেই। সে শুনেছিল মেয়েদের ড্রেস আপে একটু সময় লাগে, কিন্তু এতটা সময় লাগে সে ভাবতেও পারেনি। অধৈর্য হয়ে শিমুকে ডাকতে যাবে তার পূর্বেই শিমু শাড়ির কুচি ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। নিজের প্রিয়তমাকে শাড়িতে দেখে হৃদগতি কিছুটা অস্বাভাবিক হলো সাফওয়ানের। বুকের মধ্যে যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে ওর। 2-1 বার চোখ এদিকে ওদিকে ঘুরিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। শিমু সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল, আমি প্রস্তুত। সাফওয়ান মনে মনে বলল, আমাকে অপ্রস্তুত করে দিয়ে নিজে তো প্রস্তুত হবেনি। মুখে বলল, চলুন যাওয়া যাক। আজকে সাফওয়ান নিজের প্রিয় গাড়িটাকে নিয়ে বের হয়নি। এর পিছনে অবশ্য একটা কারণ আছে। বাসার নিচে নামতেই রিক্সা পেয়ে গেল ওরা। সাফওয়ান আগে শিমুকে উঠতে বলল। শিমু রিক্সায় কিছুটা সংকোচ নিয়ে বসে পড়ল। তারপর সাফওয়ান উঠে বসে পড়ল। শিমু সরে বসতে চাইলে সাফওয়ান শিমুর কোমর আঁকড়ে ধরল। কানে কানে ফিসফিস করে বলল, দূরে যেন সরে বসতে না পারেন, তার জন্যই এত আয়োজন। শিমু সাফওয়ানের দিকে চোখ বড় বড় করে তাকালো। তবে কি এই জন্যেই নিজের গাড়িটা নিয়ে বের হয়নি সাফওয়ান? সাফওয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, আপনার ঠোঁটে লাল লিপস্টিক কিন্তু মারাত্মক লাগছে। পুরো রেড ওয়াইনের মতো, দেখলেই নেশা ধরে যাচ্ছে।
শিবু অপ্রস্তুত হয়ে অন্যদিকে মুখ ঘোরালো। তার কান গরম হয়ে গেছে লজ্জায়, সর্বাঙ্গ শরীর শিরশির করছে। শিবুকে অন্যদিকে ঘুরতে দেখে সাফওয়ান কিছুটা অসহায় কণ্ঠে বলে উঠল, মামা আমি কি দেখতে খারাপ বলুন তো? রিকশাওয়ালা মামা বিস্ময় নিয়ে পেছন ঘুরল একবার। শিমুও সাফওয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আপনি কি পাগল হয়ে গেছেন সাফওয়ান? কি সব আবোল তাবোল বলছেন? সাফওয়ান শিমুর কথায় পাত্তা দিল না, আবারও বলে উঠল, মামা কিছু বললেন না যে? মামা আপনি দেখতে তো মেলা সুন্দর, কিন্তু এমন কথা কইতেছেন কেন? সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি ভাবলাম আমি দেখতে হয়তো অনেক খারাপ, সেই জন্য আপনার মামি আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। রিকশাওয়ালার মামা উচ্চস্বরে হেসে দিল। মামা আপনারা পারেনও বটে, হ্যাঁ? শিমু সাফওয়ানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রইল। মনে মনে বলল, লোকটা ভীষণ অসভ্য, হঠাৎ নিরামিষ খেয়ে আমিষ হয়ে গেল কি করে আল্লাহই জানেন। লজ্জা শরম একেবারে বিকিয়ে নিয়ে এসেছে মনে হচ্ছে। সাফওয়ান মিটিমিটি হাসছে আর শিবুর চোখ রাঙানো উপভোগ করছে। রোজ আকাশে সূর্য উঠতে দেখি, আবার সন্ধ্যায় সূর্যকে অস্ত যেতেও দেখি। এই দেখা দেখির মাঝে আমাদের জীবন থেকে অনেকটা সময় চলে যায়। জীবনের এই উত্থান পতনের শেকলে আমরা সবাই জড়িয়ে। দেখতে দেখতে অনিকা আর আমানের বিয়ের দিন চলে এসেছে। বেশ জমকালো আয়োজনে সাফওয়ানদের বাসার ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। শিবু আর অনিকার কাজিনটা অনিকাকে গায়ে হলুদের জন্য প্রস্তুত করছিল। মাঝে মধ্যে দু একটা দুষ্টুমিও করছে। অনিকার গাল বারবার রাঙা হয়ে যাচ্ছে তাতে। শিবু অনিকার গাল টেনে দিয়ে বলল, ননদি তোমাকে ভীষণ সুন্দর লাগছে, আমান ভাই তোমাকে দেখলে অজ্ঞানী হয়ে যাবে। রুমে উপস্থিত সবাই খলখলিয়ে হেসে উঠল। অনিকার মুখ আবারও লজ্জায় রাঙা হয়ে উঠল। হয়েছে, আর লজ্জা পেও না। সাফওয়ানের বাসার ছাদ অনেকটা বড় হওয়ায় আয়োজন খুব সুন্দরভাবেই করা হয়েছে। এক পাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আর এক পাশে নাচ গান ও অনিকাকে বসানোর জায়গা করা হয়েছে। সাফওয়ান তার স্ত্রীর দেখা সকাল থেকে এই পর্যন্ত পায়নি। বড় ভাই হিসেবে ব্যস্ততা একটু বেশিই বলতে গেলে। এখনো গোসল করা হয়নি ওর। সবকিছু সুন্দরভাবে হয়েছে কিনা আবারও দেখে নিল। একমাত্র বোন বলে কথা, কোনো রকম ত্রুটি রাখা যাবে না। আয়ান রান্নার দিকটা সামলাচ্ছে, দাদি এদিক ওদিক ঘুরে ঘুরে তদারকি করছে সব ঠিক আছে কিনা। লায়লা বেগম রান্নার কাজকর্ম, অতিথি আপ্যায়ন সব মিলিয়ে সেও ভীষণ ব্যস্ত। দুপুরের দিকে অনিকাকে সম্পূর্ণ প্রস্তুত করে শিমু নিজে তৈরি হতে চলে যায়। মোটামুটি ননদের বিয়ে উপলক্ষে সে এসেছে 7 দিন আগে ঢাকা থেকে, আর সাফওয়ান এসেছে বিয়ের 3 দিন আগে। আসার পর থেকে সাফওয়ানও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। একমাত্র বোন বলে কথা, দুই ভাইয়ের নয়নের বনি। শিমু নিজেদের রুমে এসেছে ফ্রেশ হতে। বিছানার ওপর একটি শপিং ব্যাগ দেখে অবাক হলো। সেটা খুলবে কি খুলবে না সেটা ভাবতে ভাবতেই সাফওয়ান রুমে এসে পড়ল। শার্টের হাতা ফোল্ড করতে করতে ঘর্মাক্ত শরীর, শার্টের ওপরের দুটো বোতাম খোলা। সাফওয়ান এসেই ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। শিমুকে ইশারা করলো এসি পাওয়ার বাড়িয়ে দিতে। শিমু তাই করলো, তবুও সাফওয়ানের গরম না কমায় এক টানে শার্ট খুলে ফেললো। শিমু তা দেখে দ্রুত কাবার্ডের কাছে গেল পোশাক নিয়ে ওয়াশরুমে যাবার জন্য। ওদিকে কি করছো তুমি? শাড়ি নিচ্ছি, এখন ফ্রেশ হওয়া প্রয়োজন। অনিকাকে মেহেদি দেওয়া হচ্ছে, মেহেদি শুকালে ওকে গোসলে নিয়ে যেতে হবে। সেই পর্যন্ত ভাবছি আমি ফ্রেশ হয়ে নিই। সাফওয়ান এগিয়ে গিয়ে শিমুর পিছনে গিয়ে দাঁড়ালো। শিমু কাবার্ড আটকিয়ে পিছনে ঘুরতেই সাফওয়ানের প্রশস্ত বুকে ধাক্কা খেলো। শিমু চলে যেতে চাইলে সাফওয়ান 2 হাত দিয়ে কোমর আঁকড়ে ধরলো। সাফওয়ান শিমুর থুতনিটা একটু উঁচু করে ধরলো। আমার থেকে এত পালাই পালাই করো কেন? শিমু ভ্রুজোড়া কুঁচকে নিল। সাফওয়ান শিমুর কুঁচকে যাওয়া ভ্রুদ্বয়ের মাঝখানে নিজের ওষ্ঠ স্পর্শ করালো। শিমুর মনে জেগে ওঠা প্রশ্ন সাফওয়ান আর করতে দিল না, নিজেই উত্তর দেবার ভঙ্গিতে বলল, এইসব আপনি টাপনিতে আমার রোমান্টিক ফিল আসে না। পরের বউ মনে হয়। নিজের বউকে তুমি বলতে ভীষণ শান্তি, বুঝলা? সাফওয়ান শিমুর কপালের দিকে আরেকবার এগুতে গেলেই শিমু সাফওয়ানকে ছাড়িয়ে দিয়ে বলে উঠল, দূরে থাকুন। বউ থেকে আমি আর দূরে থাকতে পারছি না। সাফওয়ানের অকপটে উত্তরে শিমু স্তব্ধ। এই লোকটা এতটা নির্লজ্জ কেমন করে হলো? সাফওয়ান বিছানার ওপর থেকে ব্যাগটা এনে শিমুর হাতে ধরিয়ে দিল। এটা পরে নাও,
অনেক খোঁজাখুঁজির পর এটা পছন্দ হয়েছে আমার। শিবু সাফওয়ানের সাথে আর ভালো মন্দ কথা বলল না, এই ভয়ে লোকটা যদি আবার ঠোঁটকাটা কথা বলে ফেলে। অতি দ্রুত শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ান সেদিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল। বউকে পটানোর থেকে মশারি টানানো সহজ। সাফওয়ানের নিজেরও ফ্রেশ হওয়া প্রয়োজন, তাই সে আয়ানের রুমের দিকে ফ্রেশ হতে চলে গেল। আয়ান এক গাদা পাঞ্জাবি বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কোনটা পরবে সেই নিয়ে সে ভীষণ কনফিউজড। সাফওয়ান আয়ানের কর্মকাণ্ড দেখে বিরক্ত হয়ে ওর দিকে এগিয়ে গেল। এগুলো কি করছিস তুই? আয়ান হতাশ হয়ে উত্তর দিল। ভাইয়া, আমি একটাও সিলেক্ট করতে পারছি না। সাফওয়ান আয়ানের পিঠে চাপড় দিল জোর করে। আয়ান ব্যথায় আহ শব্দ করে উঠল। তুই দিন দিন মেয়েদের স্বভাবের হয়ে যাচ্ছিস। এত ড্রেস কেউ একসাথে নামায়, ইডিয়েট। ভাইয়া, কি করি বল? মেয়েদের ইমপ্রেস করতে হবে, না হলে আমার আর বিয়েই হবে না। তুই কি বড় হবি না? আমি তো ছোট হয়ে রইলাম, কয়েকদিন পর ছোট বোনের বাচ্চা মামা বলে ডাকবে। হয়েছে, আর আফসোস করিস না। আমি অফ হোয়াইট রঙের একটা পাঞ্জাবি পরি আর তুই গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবিটা পরবি, ওকে? এবার ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। দ্রুত বের হবি কিন্তু। শিমু বাথরুম থেকে বের হয়ে এসে বিছানায় শাড়িটা মেলে ধরল। অফ হোয়াইট রঙের একটি শাড়ি আর মাঝে সুতোর কাচের হলুদ টকটকে ফুল, আর ব্লাউজটা শাড়ির সাথে ম্যাচিং করে ফুল হাতা দিয়ে বানানো হয়েছে। শিমু সাফওয়ানের রুচির প্রশংসা না করে পারল না। ভীষণ সুন্দর একটা শাড়ি এটা। সাফওয়ানের এই হুটহাট সারপ্রাইজ দেওয়ার অভ্যেস ভীষণ ভালো লাগে ওর। চুল দ্রুত হেয়ার ড্রায়ার দ্বারা শুকিয়ে হাত খোপা করে নিল। শাড়িটা সুন্দর করে পরা শেষে আয়নার সামনে নিচে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এর মাঝেই সাফওয়ান আবার রুমে প্রবেশ করলো। শিমু শাড়ি গায়ে পরে বোকার মতো দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। সুতি শাড়ি হওয়ার জন্য শিমু একা হাতে সেগুলো ঠিক করতে পারছে না। সাফওয়ান ধীর পায়ে হেঁটে গিয়ে শিমুর পায়ের কাছে বসলো। শিমু সাফওয়ানকে দেখে একটু দূরে সরে যেতে চাইলো। সাফওয়ান চোখের ইশারায় চুপ করে দাঁড়াতে বলল। তারপর খুবই সন্তর্পণে নিজের স্ত্রীর কুচিগুলো ঠিক করতে লাগলো। তারপর উঠে গিয়ে আঁচলের কুচিটা করে নিয়ে সেফটি পিনের সাহায্যে আটকে দিল। শিমুকে ঘুরিয়ে দেখলো কয়েকবার, তারপর মেকআপ বক্স থেকে হালকা গোলাপি কালারের লিপস্টিক নিচে শিমুকে ঠোঁটে পরিয়ে দিল। চোখে হালকা কাজলও দিয়ে দিল। চুলের কাঠিটা খুলে চুলের বাঁধন মুক্ত করে দিল। পিঠ জুড়ে এক ঝাঁক কালো কেশ ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সাফওয়ান সেগুলোকে সুন্দর করে আঁচড়ে খোলা রেখে দিল। স্ত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর মাথা আঁচল দ্বারা ঢেকে দিল। তোমার এই সুন্দর কেস দেখার অধিকার শুধু আমার আছে, অন্য কারো না। শিমু তার প্রিয় সুদর্শন পুরুষের কথা শুনে মুগ্ধ হলো। তার প্রিয় পুরুষটা কত যত্নশীল আর দায়িত্ববান স্ত্রীর প্রতি, তার কত নিখাদ ভালোবাসা। এই পুরুষটা শরীর ছোঁয়ার আগে তার মন ছুঁয়ে দিয়েছে। কজন পুরুষ পারে নিজের স্ত্রীকে এরকম করে ভালোবাসতে? আজকে তার নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা শুধু শারীরিক চাহিদায় সীমাবদ্ধ থাকে না, এটা দুজন মানুষের সার্বিক প্রয়োজনের পরিপূরক হিসেবে কাজ করে। কিন্তু অনেক যুগলই এর প্রকৃত অর্থ বুঝতে পারে না, যার জন্য সংসারে লেগে থাকে অশান্তি আর বিতৃষ্ণা। শিমুর মনে হলো তার সুদর্শন পুরুষটাকে বেশি সুদর্শন লাগছে। তার মনে ভয় হচ্ছে যদি অন্য কেউ তার পুরুষটির দিকে নজর দেয়। আপনি একটু নিচু হবেন সাফওয়ান? সাফওয়ান বইয়ের এক কথায় নিচু হয়ে দাঁড়ায়। শিমু 3 কুল পরে সাফওয়ানকে ফু দেয়। সাফওয়ান শিমুর কাণ্ড দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি আমাকে ফু দিচ্ছ কেন? যেন কারো বদ নজর না লাগে। সাফওয়ান মুখের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, তো আমার উপর তোমার কবেই লেগে গেছে? শিবু মেকি রাগ দেখিয়ে চলে যেতে চায়, কিন্তু সাফওয়ান যেতে দেয় না। নিজের স্ত্রীকে নিজের দিকে ঘুরায়। প্রথমবারের মতো নিজ স্ত্রীর ঠোঁট উষ্ণ স্পর্শ করায় কেঁপে ওঠে শিমুর সমস্ত শরীর। স্বামীর থেকে প্রথম এমন
উষ্ণ স্পর্শ পেয়ে শিমু নুইয়ে যায় লজ্জায়, আর মাথা তুলে তাকায় না। নিচ থেকে রাজিয়া বেগম শিমুকে ঢাকছিল। শিমু আর এক মুহূর্ত দেরি করে না, নিচের দিকে ছুট লাগায়। সাফওয়ান শিমুর লজ্জারাঙা মুখ দেখে অমায়িক একটা হাসি দেয়। সুদর্শন দুই পুরুষের মাঝে বসে আছে এক সুশ্রী রমণী। খুশিতে তার দুচোখ চকচক করছে। প্রিয় পুরুষকে পারিবারিক সম্মতিতে কজনই বা নিজের করে পায়। হলুদ শাড়ি পরিহিতা রমণীর রূপ যেন ঝলমল করছে। দুই ভাইয়ের হৃৎপিণ্ড প্রিয় বোনের আনন্দে পুলকিত হচ্ছে। সারাদিনের ধকলে শিমু ভীষণ ক্লান্ত শরীর, আর তার সাই দিচ্ছে না। পরনের শাড়ি এলোমেলো হয়ে গেছে। এখন ওর একবার শাওয়ার নেওয়া প্রয়োজন। শিমু দ্রুত নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ানও ক্লান্ত হয়ে নিজের কক্ষে প্রবেশ করলো, কিন্তু ঘরে নিজের স্ত্রীকে না দেখতে পেয়ে হতাশ হলো। প্রায় 30 মিনিট পর শাওয়ার শেষে শিমু বের হলো। পরনে ঢিলে ঢালা সাদা রঙের কামিজ। সাফওয়ান শিমুকে দেখে মুখ একটু গোমরা করে বলল, আমরা চাইলে কিন্তু একসাথে শাওয়ার নিতে পারতাম। মুহূর্তেই শিমুর লজ্জায় কান গরম হয়ে গেল। কাছে এসে সাফওয়ানের সামনে কোমরে হাত রেখে দাঁড়ালো। আপনি কিন্তু দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছেন। সাফওয়ান শিমুর কোমরে রাখা হাত টেনে নিজের কোলে বসিয়ে নিল। দুহাত গলিয়ে কোমরে হাত রাখলো, ঘাড়ে ডাক ঘষতে লাগলো। শিমু ছোটার চেষ্টা করতে চাইলে সাফওয়ান শিমুর কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দিল। শিমু লজ্জায় লাল নীল হলো বারবার। অতঃপর সাফওয়ানের অত্যাচার সহ্য করতে না পেরে শিমু সাফওয়ানের হাতে চিমটি কেটে দেয়। সাফওয়ান আজ শব্দ করে শিমুকে ছেড়ে দেয়। শিমু খিলখিলিয়ে হেসে ওঠে। সাফওয়ান শিমুর হাতের দিকে লক্ষ্য করে দেখে শিমুর হাতে মেহেদি লাগিয়েছে। সাফওয়ান শিমুর দিকে এগোতে চাইলে শিমু সাফওয়ানের দিকে বালিশ ছুঁড়ে মারে। আর এগোবেন না, আমি ক্লান্ত, আমার ঘুম প্রয়োজন। সাফওয়ান শিমুকে উদ্দেশ্য করে চোখ টিপ দেয়, মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, এই কয়দিন দূরে থাকো, সমস্যা নেই। আর 5 দিন তারপর তোমার এই পালাই পালাই লজ্জা সব ভেঙে দিব, প্রমিস। সাফওয়ান ওর জামার দিকে ইশারা করে শেষ বাজাতে বাজাতে ওয়াশরুমে চলে যায়। শিমু জামার পিছনে দিকে তাকাতেই লাল রং দেখতে পেল। দ্রুত ক্যালেন্ডারে তারিখ লক্ষ্য করে ওর আর বুঝতে বাকি রইল না সাফওয়ান ওকে কি ইশারা করেছে। শিবু বিছানায় বসে লজ্জায় মুখ ঢেকে ফেলল। ওর লজ্জা ভীষণ লাগছে। লজ্জায় ও আড়ষ্ট হয়ে যাচ্ছে বারবার। সাফওয়ান ওকে লজ্জায় ফেলার কোনো কারণ ছাড়ছে না। একটি মিষ্টি সকাল, নতুন একজোড়া কবুতরের মিলনের জন্য সেজে উঠেছে পুরো বাড়ি। সকাল থেকে বিয়ে বাড়ি হই হুল্লোড়ে মুখরিত। অনিকা বারবার আয়নায় নিজেকে দেখছে আর লজ্জায় লাল নীল হচ্ছে। শরীরে হলুদ আভা ছড়িয়ে আছে। জুমার নামাজের পরে সে তার প্রণয় কুমারের হবে ভাবতেই অন্তর শিহরিত হচ্ছে বারে বারে। নিজের মানুষটাকে আপন করে পাবার আনন্দ কতখানি অনিকা সেটা বারবার অনুভব করছে। আনন্দ দুষ্টু বৃষ্টি লজ্জায় ওর শরীরকে শিহরিত করছে। আয়ান বোনের কক্ষে ঢুকতেই দেখতে পেল অনেকগুলো মেয়েদের হাসাহাসি। সে ঢুকতেই সবাই কিছুটা চুপ হলো, কিন্তু এতগুলো মেয়ের মাঝে অনিকার এক বান্ধবী বলে উঠল, ভাইয়া, অনিকা তো আপনার 5 বছরের ছোট, সেই বিয়ে করে নিচ্ছে, কিন্তু আপনার সিঙ্গেল থাকার রহস্য কি? আয়ান অ্যাটিটিউড নিয়ে বলল। আমি এইসব বিয়েটি এখনই করতে চাই না। অনিকার ইচ্ছে করলো ভাইকে একটু পচাতে, কিন্তু বন্ধু মহলে আর কাজিন মহলের সামনে প্রিয় ভাইকে লজ্জা দিতে মন চাইল না। কিন্তু ভিড়ের মাঝে আয়ানদের ছোট ফুপির বিয়ে বলে উঠল, ওহ, জানি তুমি কেমন বিয়ে পাগলা। আসলে কোনো মেয়ে তোমায় পাত্তা দেয় না, এই ব্যাপার। মুহূর্তেই ঘর জুড়ে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আয়ান তার ছোট ফুপির মেয়ে তোহার দিকে রাগি চোখ করে তাকালো। মেয়েটা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু সম্পর্ক দা আর মাছের ন্যায়। দেখ, তুই আমাকে বললি আমাকে মেয়েরা পাত্তা দেয় না। আজকে আমি 10টি মেয়ে পটাবো। আগামী 1 মাসের ভিতরে বিয়ে করে হানিমুনেও যাব। আয়ান নিজের কথা শেষ করে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। এই পুচকি মেয়ে তাকে অপমান করার সাহস কোথায় পেল? সেই হয়তো প্রথম ছেলে যে বোনের বিয়েতে বউ খোঁজার মিশনে নেমেছে। তাকে নাকি তোহা বলে মেয়েরা পাত্তা দেয় না। ওই তাই ওকে দেখিয়ে দিবে ও কি জিনিস। আয়ান বেরিয়ে যেতেই তোহার আত্মা স্যাঁত করে উঠল। এ ছেলে যদি গার্লফ্রেন্ড মিশনের নামে, তবে তার কি হবে?
অনিকার বিয়ের বরযাত্রী নিচে এসে গেছে। অনিকার কাজিন মহল আর বন্ধু মহল ছুটে গেছে নিচে। অনিকাও নিজের লেহেঙ্গাটা উঁচু করে ব্যালকনির দিকে ছুটল। ওর কাঙ্ক্ষিত পুরুষকে দেখে ওর চক্ষুদয় শীতল হলো। এই মুহূর্তে মনে হলো ওর পাশে হাজারো প্রজাপতি উঠছে। কি নিদারুণ ভালো লাগা কাজ করছে ওর মাঝে। আমানকে হালকা মিষ্টি মুখ করিয়ে বাড়িতে প্রবেশ করালো সবাই। আমান বাড়িতে প্রবেশ করার সময় অনিকার ব্যালকনির দিকে তাকালো একবার, কিন্তু তার দেখার পূর্বেই অনিকা নিজেকে পর্দার আড়াল করে নিল। আমান যদিও কিছুটা হতাশ হলো, কিন্তু পরক্ষণেই ওর ঠোঁট জুড়ে মুচকি হাসি ছড়িয়ে পড়ল। অনিকার আর আমানের শুভ বিবাহ সম্পন্ন হলো। সবাই আলহামদুলিল্লাহ বলে মিষ্টি মুখ করলো। একটু পরেই চলে এলো বিদায়ের সময়। অনিকার হাসি মুখটা কালো হতে লাগলো। ওর ভাবতেই অবাক লাগছে, ওর এত ভালোবাসার পরিবার ছেড়ে ওকে চলে যেতে হবে এবার। শিবু ধীর পায়ে হেঁটে গিয়ে অনিকার কাঁধে হাত রাখে। নিজের কাঁধে প্রিয় ভাবির হাত পেয়ে অনিকার ছলছল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বোনের মতো ভাবিকে শক্ত করে আঁকড়ে ধরে কান্না করতে শুরু করে। লাইলা বেগম মেয়ের কান্না দেখে নিজের কান্না সামলাতে পারে না। রাজিয়া বেগম গিয়ে ছেলে বউকে নিজের বুকে আগলে নেয়। আলতাফের শব্দ কলসের ভিতর থেকে পিতৃসত্তা হাহাকার করে ওঠে। সাফওয়ান আর আয়ান নিজ বোনের বিদায়ে কলিজা ছিঁড়ে যাওয়ার বেদনা অনুভব করে। কি নিদারুণ মর্ম বেদনা। মেয়ের বোনের বিয়ে দেওয়াটা যতটা সুখের তার থেকে বেশি কয়েক গুণ কষ্টের। এই দুঃখ শুধুমাত্র মেয়ের পরিবারই বুঝতে পারে। কিন্তু ওই যে সমাজ বলে একটা কথা আছে, যার নিয়মে আমরা বাধা, সেই নিয়মকে উপেক্ষা করার সাধ্যই কোনো ভদ্রলোকের নেই। দীর্ঘ সময় কান্নাকাটি চলল। অনিকা কিছুতেই তার পরিবার ছেড়ে যেতে চায় না, কিন্তু ওই যে স্বামীর ঘরে যেতেই হবে। সবাই অনেক কষ্টে অনিকাকে আমানের গাড়িতে তুলে দিল। সাফওয়ান আমানের হাত ধরে বলল, ভাই, তুমি আমার কলেজার টুকরাকে নিয়ে যাচ্ছ, ওকে একটু দেখে রেখো। তোমার সাধ্য অনুযায়ী ওকে ভালোবাসা দিয়ে আগলে রেখো। ও ভুল করলে শাসনও করো। ও আমার একমাত্র বোন। আমি যেহেতু তোমাকে ওর হাতে তুলে দিলাম, আমি আশা রাখছি ওকে তুমি আগলে রাখবে। আমান সাফওয়ানের হাতের উপর নিচের হাত রেখে বলল, ভাইয়া, এখন আমার স্ত্রী। আমি কখনোই চাইবো না আমার স্ত্রী কখনো কোনো কষ্ট পাক। আপনি আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেন। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কখনোই করবো না। আয়ান এগিয়ে গিয়ে আমানের কলার ধরে বলল, দোস্ত, তোর কারণে যদি আমার বোন কষ্ট পায়, তবে তোরে আমি যে কি করবো তুই নিজেও জানিস না। আর বোনের বড় ভাই হিসেবে বলছি, আমাদের কলিজাটাকে একটু দেখে রাখিস। ওকে অবহেলা করিস না দোস্ত। অবহেলা করলে না হয় তুই আমাকে শুলে চড়াস। শেষবারের মতো বন্ধুকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো আমান। অনিকা নিজের ভাইদের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমান অনিকাকে নিজের বুকে আগলে নিল। ফুলে ফুলে সাজিয়ে রাখা ঘরে বসে আছে অনিকা। কখনো পরিবারের কথা মনে পড়ে চোখ ভেসে যাচ্ছে, আবার কখনো অজানা শিহরণে বুক কেঁপে উঠছে। কেমন সব ছন্ন ছাড়া অনুভূতি তাকে আবদ্ধ করে নিচ্ছে। আমান কক্ষে প্রবেশ করে অনিকাকে সালাম দিল। অনিকা আমানের কণ্ঠ পেয়ে কিছুটা বিচলিত হলো, কিন্তু পর মুহূর্তে সেও সালামের জবাব দিল। আমান সপ্তপর্ণে নিজের স্ত্রীর পাশে গিয়ে বসলো। চিবুক উঁচু করে ধরলো নিজের সামনে। লজ্জায় আড়ষ্ট হয়ে অনিকা মাথা নিচু করে নিল। আমান নিজের স্ত্রীর লজ্জা দেখে খুশি হলো। নিচু পকেট থেকে একটা ফিঙ্গার রিং বের করে স্ত্রীকে পরিয়ে দিল। স্ত্রীর হাতে চুমু খেতে ভুলল না। লজ্জায় অনিকা নিজেকে আরো বেশি গুটিয়ে নিল। আমান মুচকি হাসি দিয়ে বলল, জানাবা, আপনি আমার জন্য কি উপহার এনেছেন? অনিকা নিজের জিভে কামড় বসালো। অতিরিক্ত লজ্জার কারণে সে সব ভুলে গেছে। লেহেঙ্গা গুটিয়ে নিজের লাগেজের দিকে এগুলো। আমান চুপচাপ স্ত্রীর কাণ্ড দেখতে লাগলো। অনিকা নিজের লাগেজ খুলে একটা বাক্স বের করে আমানের হাতে দিল। যদিও এটা তোমার উপহারের মতো দামি নয় এতটা, কিন্তু আমি আমার সাধ্য মতো তোমায় এটা দিয়েছি। আমান বাক্স খুলে দেখলো একটা ব্র্যান্ডেড ঘড়ি। আমি কিন্তু তোমাকে নিজে হাতে পরিয়ে দিয়েছি, তাই তুমিও। অনিকা আমানের হাতে ঘড়ি পরিয়ে দিল। তোমার নিশ্চয়ই ভারী পোশাকে কষ্ট হচ্ছে। তুমি এই পোশাকগুলো পরিবর্তন করে এসছো। আমার কাছে তুমি না সাজলেও অপরূপা।
অনিকা স্বামীর কথা শুনে নিজের চোখ দুটো বন্ধ করে নিলে প্রতিটা স্ত্রী চায় তার প্রিয় পুরুষের থেকে এই বাক্যগুলো শুনতে। আমার নিজে অনিকার লাগেজ থেকে নিজের পছন্দ মতো ড্রেস অনিকার হাতে তুলে দেয়। অনিকা সেই জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। দীর্ঘক্ষণ শাওয়ার শেষে অনিকা বের হয়ে আসে। তার ছোট ছোট ঘাড় পর্যন্ত কেশ ছেড়ে দেয়, যেগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। অনিকা ধীর পায়ে এসে ড্রেসিং টেবিলের সামনে আসে, তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে থাকে। আমান অনিকার পাশে গিয়ে অনিকাকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। তুমি একজন হার্ট সার্জনের হার্টকে কোমায় পাঠিয়ে দিয়েছো, এখন একে তোমারই ঠিক করতে হবে। আমান হুট করে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল প্রেয়সীকে। এই আলিঙ্গন সেই উষ্ণ যে আলিঙ্গনে কোনো পাপ নেই, আছে শুধু আল্লাহর সন্তুষ্টি আর সওয়াব। অনিকার বিয়ে কেটে যাওয়ার পরে কেটে গেছে গোটা 20 দিন। আয়ান বেচারা তার ওয়াদা রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। মাকে সে সাফ সাফ জানিয়ে দিয়েছে, আম্মা জান, আমি কালো, নুলা, কানা কিচ্ছু নই। আপনি আমাকে দ্রুত 10 দিনের ভিতরে বিবাহ দিবেন, না হলে আমি সন্ন্যাস নিব। ছেলের করা থ্রেটে লাইলা বেগম হতভম্ব। তিনি জানেন তার ছোট ছেলে ভীষণ ঠোঁট কাটা, কিন্তু তার পাশাপাশি নাক কাটা। খুব শীঘ্রই আয়ানকে ফিরতেও হবে। দেশে এসেছে গোটা 6 মাস হলো, আর 2-1 মাস হয়তো ও আছে। ছেলে তাকে এও জানিয়ে দিয়েছে মেয়েকে সে দেখতেও চায় না। লাইলা বেগম যেমন পাত্রী পাক না কেন হোক, সে সমস্যাময়ী, তবুও সে বিয়ে করবেই। অতঃপর সিদ্ধান্তহীনতায় ভুগে তিনি এই ব্যাপারে আলতাফকে জানালেন। আলতাফ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন আগামী 10 দিনের মাঝেই ছেলেকে সে বিয়ে দিবেন। তাই আর দেরি না করে তার ছোট বোনকে ফোন দিলেন। ছেলের এই পাগলামো থামাতে তার ছোট বোনের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন। শিমুকে সাফওয়ান একটি লাল শাড়ি উপহার দিয়ে বলেছে এটা পরে আজ রাতে তার জন্য তৈরি থাকতে। সাফওয়ানের ইশারায় শিমু ঠিকই বুঝতে পেরেছে। শাড়িটা একদম ফিনফিনে পাতলা, পরলে শরীরে অনেক অংশ দৃশ্যমান হবে। যদিও শিমুর কাছে সাফওয়ানের এটা দ্বিতীয় আবদার, আজও প্রথম দিনের কথা মনে পড়লে তার শরীর ক্ষণে ক্ষণে শিউরে ওঠে। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ওর সমস্ত শরীর। সাফওয়ান ওর লজ্জা দেখে নাকের মাথায় কামড় দিয়ে বলে, বলো তো বউ, তোমার লজ্জা আমি কবে ভাঙাতে পারবো? সেই কথা শুনে শিমু আরো বেশি লজ্জায় নুইয়ে যায়। রাজিয়া বেগমের সাথে তার সম্পর্কটা এখন স্বাভাবিক। সাধারণ দাদি শাশুড়িদের সাথে নাতি বউয়ের সম্পর্ক যেমন হয়। মাঝে মধ্যে সে জিজ্ঞেস করে নতুন অতিথি আসবে কবে। দুঃখগুলো শিমুর এখন কোথায় যেন মিলিয়ে গেছে। প্রত্যেকের ভালোবাসা পেয়ে এখন তার নিজেকে ভীষণ সুখী মনে হয়। শিমু একটা জিনিস গভীরভাবে অনুভব করছে, পৃথিবীতে একটি মেয়েকে তার স্বামী যদি তাকে প্রকৃত ভালোবাসে, তাহলে কোনো দুঃখই সেই মেয়েটাকে স্পর্শ করতে পারে না। রাত নেমে গেছে আকাশ জুড়ে। সাফওয়ানের পছন্দ মতো শিমু নিজেকে সাজিয়েছে, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো পিঠ জুড়ে। সাফওয়ান আর শিমু দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। সাফওয়ান অতি সন্তর্পণে নিজ স্ত্রীর কোমরে হাত রাখলো। শিমুর কাছে যদিও এটা প্রথমবার নয়, কিন্তু তবুও তার শরীর শিউরে উঠল। সাফওয়ান আর শিমু চাঁদের আলোয় দাঁড়িয়ে কিছুক্ষণ চন্দ্র বিলাস করলো। সাফওয়ান অবশেষে পেরেছে তার প্রেয়সীকে প্রেম পুকুরে ডুবিয়ে মাতাল করে দিতে, অভিমানী প্রেয়সীর অভিমান ভেঙে দিয়ে আপন করে নিতে। আজ শিমুর মনে সাফওয়ানের জন্য কোনো অভিযোগ নেই, আছে শুধু এক বুক ভালোবাসা। শিমুকে কোলে নিয়ে সাফওয়ান নিজের কক্ষের উদ্দেশ্যে রওনা হলো, নিজের অর্ধভাগ্যে আবারও পবিত্র ছোঁয়ায় রাঙিয়ে দেবার জন্য। ভালোবাসাময় এই রাতের সাক্ষী হলো আকাশের রঙিন তারারা। চারিদিকে মৃদু হাওয়া একজোড়া চড়ুই পাখিকে আরো মাতাল করে দিল। এই পবিত্র ভালোবাসা সত্যি সুন্দর। ভালোবাসায় মোড়ানো দিনগুলো খুব দ্রুত চলে যায়, বিপরীত দুঃখে মোড়ানো সময়গুলো যেতে চায় না। একদিনকে মনে হয় 1000 দিনের চেয়েও বড়। আসলে এগুলো সব কিন্তু আমাদের চিন্তা ভাবনারই ফসল। সাফওয়ান, শিমু, আয়ান, অনিকা সবার জীবনে পরিবর্তন এসেছে। সবাই এখন যার যার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। সেদিন আয়ানের জেদের কাছে হার মেনে আলতাফ আর লাইলা বেগম বাধ্য হয়েছিলেন তাকে 1 মাসের মধ্যে বিয়ে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত আয়ান পাত্রের মুখটা অবধি দেখেছিল না। যখন জানতে পারল
মেয়েটা তোহা, তখন তার কাছে কোনো উপায় ছিল না। যে মেয়েটার সাথে আয়ানের সম্পর্ক ঝগড়াটে শালিকের ন্যায়, সেই মেয়েটার সাথে গভীর বন্ধনে আবদ্ধ হয়ে যায় নিজের অজান্তেই। সারা দিন দুজনের মাঝে ঠোকাঠুকি লেগেই থাকে, যদিও তারা বিদেশ পাড়ি জমিয়েছে বিয়ের পরপরই, কিন্তু অভিযোগগুলো ফোন দিলেই শুনতে পারা যায়। আর অনিকা এখন 6 মাসের প্রেগনেন্ট। আমান তাকে সর্বদা আগলে আগলে রাখে, কোনো রকম কাজই তাকে করতে দেয় না। আমানের বাবা সিরাজুল সাহেব ছেলের বউয়ের জন্য এক কথায় পাগল বলা চলে। আমানের মায়ের মেয়ে না থাকায় একটা মেয়ে পেয়ে সে যেন ভীষণ খুশি। পরিবর্তন এসেছে সাফওয়ান আর শিমুর জীবনেও। তারা আজকে প্রথমবারের মতো বাবা মা হতে যাচ্ছে। সাফওয়ান ওটি রুমের সামনে পায়চারি করছে। লাইলা বেগম আল্লাহর কাছে দোয়া করছেন। শিমুর বাবা তার 2 মেয়েকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে, শুকনো মুখ করে। আলতাফ পূর্বের মতো মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছেন। কি রুদ্ধশ্বাস পরিস্থিতির সময় যেন গড়াই না, প্রতি সেকেন্ডকে মনে হয় কয়েক ঘন্টার সমান। এমন অভিজ্ঞতা হয়তো সকল হবু বাবারই হয়। প্রায় 40 মিনিট পর একজন নার্স ওটি থেকে বেরিয়ে আসে। তার হাতে সদ্য জন্মানো এক পুত্র সন্তান, যার কান্নার শব্দে নীরবতা ভেঙে গেছে কিছুক্ষণ পূর্বেই। যেন এই ছোট শিশু নিজের আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে সকলের মাঝে। বাচ্চার কান্নার শব্দ পেয়ে সাফওয়ান নার্সের দিকে দৌড়ে গেল। নার্স নিজের কোলে থাকা সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে সাফওয়ানের কোলে তুলে দিলেন। লাইলা বেগম দৌড়ে এলেন নিজের নাতির কাছে। সাফওয়ানের পিতৃসত্তা আন্দোলিত হলো। এক বিন্দু সুখ যেন পুরো শরীর গ্রাস করে নিল। আহ, কি আনন্দ, সেটা কখনোই বোঝানো সম্ভব নয়। লাইলা বেগম নিজের নাতিকে কোলে নিয়ে বললেন আলহামদুলিল্লাহ। অনিকা আর রাজিয়া বেগম নিজেদের শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে উপস্থিত নেই, তবুও তারা বারবার ফোন কল করছে। আলতাফ নিজে তাদেরকে সুখবর দিলেন। তার গম্ভীর মুখে হাসি ছড়িয়ে পড়ল। দৌড়ে গেলেন নিজের নাতিকে দেখতে। ফিহার ইহাও বাদ গেল না। সাফওয়ান নার্সকে উদ্দেশ্য করে বলল, সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রীও অনেক ভালো আছেন। আমি ওর সাথে কখন দেখা করতে পারবো? আর কিছুক্ষণ পরেই। সাফওয়ানের সত্তা শান্ত হলো, আনন্দিত হলো এই ভেবে তার স্ত্রীর সন্তান উভয়ই সুস্থ আছে। বেশ কিছুক্ষণ পরে সাফওয়ানকে শিমুর কাছে যেতে দেওয়া হলো। শিমু চোখ দুটো বন্ধ করে আছে, এক হাতে স্যালাইন চলছে। ধীর পায়ে হেঁটে সাফওয়ান শিমুর পাশে বসলো। শিমুর এক হাত নিচের 2 হাতের মাঝে পুরে নিল। কেমন লাগছে এখন তোমার? শিমু স্বামীর কণ্ঠ পেয়ে চোখ খুলে তাকালো, মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বাবুকে দেখেছেন? সাফওয়ান উপর নিচ মাথা নাড়ালো। জানো, একদম তোমার মতো হয়েছে দেখতে। শিমুর ঠোঁটের কোণের হাসি আরো প্রশস্ত হলো। একজন নার্স ওদের বাচ্চাকে নিয়ে এসে সাফওয়ানের কোলে দিল। শিমু স্বামী আর বাচ্চাকে দেখিয়ে খুশিতে 2 চোখ বন্ধ করে নিল। তার জীবনের সর্বোত্তম পাওয়া হয়তো এটা। ওর আজ নিজেকে পরিপূর্ণ নারী মনে হচ্ছে। ওর মতো সাধারণ মেয়ে যে এত কিছু পেয়ে যাবে সেটাও কল্পনাও করতে পারেনি। শিমুকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে 1 মাস হলো। ও এখন সম্পূর্ণ সুস্থ। ওর সমস্ত খেয়াল লাইলা এবং রাজিয়া বেগম রাখে। রাজিয়া বেগম এখন অনেকটা পরিবর্তন হয়েছে বলতে গেলে। শিমুর অমায়িক ব্যবহার তাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। গরুগম্ভীর আলতাফ সাহেবও এখন বেশ হাসি খুশি থাকে নাতিকে নিয়ে। আয়ান আর তোহাও এসেছে ছোট সাদমানকে দেখতে। তোহার কোলে ছোট সাদ চোখ বন্ধ করে আছে। তোহা আয়ানকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমারও কিন্তু খুব দ্রুত একটা পুচকি চাই। নিজেকে সামলাতে পারে না, সে আবার পুচকি সামলাবে। কথাটা মোটেও পছন্দ হলো না তোহার। রাগ করে সাদমানকে শিমুর কোলে দিয়ে গটগট করে নিজের কক্ষে চলে গেল। শিমু আয়ানের দিকে চোখ গরম করে তাকাতেই আয়ানও তোহার পিছনে হাঁটা দিল। তাদের এই কাণ্ড দেখে লাইলা বেগম হাসতে হাসতে ড্রয়িং রুমে এসে বসলেন। যাই বলো বৌমা, আয়ানের জন্য কিন্তু তোহা একেবারেই পারফেক্ট। জি আম্মা, পারফেক্ট ম্যাচ। আয়ান গিয়ে তোহাকে পেছন থেকে ছড়িয়ে ধরল। এত রাগ করো কেন কথায় কথায়? তুমি তো সব আজে বাজে কথা বলে রাগিয়ে দাও। ওকে, আর রাগাবো না। আমাদের 1 ডজন বাচ্চা হবে, এবার খুশি তো? কিন্তু এত বাচ্চা দিয়ে কি করব? ফুটবল টিম বানাবো।
তোহা পেছন দিকে ঘুরে আয়ান নাক টিপে দিল। ওকে। শিমুকে দেখে রাখার জন্য, বাবুকে টেক কেয়ার করার জন্য সাফওয়ান শিমুকে বাড়িতেই রেখে গেছে। বাড়িতে এসেই পুত্রকে নিয়ে এই যে মরিয়া হয়ে উঠেছে, দিন দুনিয়া সব ভুলে বসেছে একদম। শিমু কয়েকবার ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু সাফওয়ানের কোনো পাত্তা নেই। তাই আর না পেরে খাবার বেড়ে একেবারে নিজেদের ঘরে নিয়ে এসেছে। এই যে সাহেব, খেতে তো হবে নাকি? আপনি নিজেও খাচ্ছেন না, আমার ছেলেকেও খেতে দিচ্ছেন না। খাওয়া দাওয়া সব পরে হবে। শিমু আর সাফওয়ানের সাথে তর্কে জড়ায় না। এক প্লেট ভাত মেখে নিয়ে সাফওয়ানের কাছে যায়। এক লোকমা ভাত সাফওয়ানের সামনে ধরে। আসার পরে কিছুই খাওয়া হয়নি আপনার, তাই কোনো দ্বিরুক্তি না করে এগুলো মুখে পুরুন চটপট। সাফওয়ান আর মানা করে না, কিন্তু বউয়ের সাথে দুষ্টুমি করতে ছাড়ে না। শিমু বিরক্ত হয়ে বলল, এক বাচ্চার বাবা হয়ে গেলেন তবুও দুষ্টুমি গেল না? আরেক বাচ্চার বাবা হওয়ার প্ল্যান করছি, কি বলো আব্বু? সাফওয়ান নিজের ছেলেকে কথাটা বলে শিমুর দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আপনার লজ্জা জীবনেও হবে না। স্ত্রীর কাছে লজ্জা পেলে তো সন্ন্যাসী হতে হবে। শিমু সাফওয়ানকে আলতো চাপড় মেরে সাফওয়ানের কাঁধে মাথা রাখলো। আমি আপনার সাথে বৃদ্ধ হতে চাই সাফওয়ান। আপনাকে ভালোবেসে আপনার প্রেম পুকুরে ডুবে যেতে চাই। শুধু এতটুকু পেলে আমার কিছুই চাই না। আমি তোমার প্রেম পুকুরে ডুবে নিজের অস্তিত্ব সংকটে ফেলেছি, এমন সংকটে আমি বারবার পড়তে চাই। তোমার প্রেমের পুকুরে আমি এক সাধারণ মাঝি হয়ে বাঁচতে চাই। আমি তোমাকে ভালোবেসে জান্নাতে যেতে চাই। আমিও আপনাকে এপার ওপারে দুপারেই পেতে চাই। ওদের কথার মাঝে সাতবন জোরে কেঁদে ওঠে। দুজনেই নিজেদের হুঁশে ফিরে আসে। দুজনে মুচকি হেসে আঁকলে নেয় নিজেদের ছেলেকে। এটাই যে তাদের ভালোবাসার সর্বোত্তম চিহ্ন।